আমি কৌশিক গাঙ্গুলির কাছে চিরকৃতজ্ঞ আমাকে আমার প্রথম ছবি দেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমার জীবন সঙ্গিনীকে এইভাবে খুঁজে আনার জন্য। বাবা দেখতে পেলেন আমাদেরকে, দেখলাম এগিয়ে গিয়ে মিস্টার বচ্চনের কানে কিছু একটা বললেন, উনি ঘুরে তাকালেন। আই ওয়াজ ভেরি শিওর দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু বি আ প্রফেশনাল এডিটর, আমি প্রফেশনাল অ্যাক্টর হতে চাই। আমার দেখা 3টে শ্রেষ্ঠ ছবি যদি থাকে তার মধ্যে একটা অবশ্যই শোলে হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের প্রিয় সহজ কথা 50 এপিসোড পূর্ণ করলো। আজকে আমাদের 50তম এপিসোড। আর 50তম এপিসোড হলে একজন স্পেশাল কাউকেই আনতে হয়, এমন কাউকে আনতে হয় যার সম্বন্ধে রিকোয়েস্ট পেতে পেতে আমরা ক্লান্ত, যাকে আমরা ঘরের মানুষ বলে অ্যাকচুয়ালি একটু রয়ে শোয়ে ডাকছিলাম। এমন একজন মানুষ যে আমার দেখা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ, এমন একজন মানুষ যে 3 বছর বয়সে নিজের দিদাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি মনে হয় আমি আজকে একটা আইসক্রিম পেতে পারি? এমন একটা জেন্টল সোল, এমন একজন অসাধারণ অভিনেতা, এমন একজন অসাধারণ বন্ধু, অসাধারণ হাজবেন্ড, অসাধারণ সন্তান, এখন অসাধারণ বাবা। এবং যখন সবাই একটা মিডিয়ামকে নতুন করে আবিষ্কার করে, তখন তার তো একটা উত্তেজনা হয়। আমি যে আজকে এই নতুন মিডিয়ামটায় নিজেকে আবিষ্কার করছি, তাতে আমার নিজের আপনাদের ভালোবাসা পেয়ে উত্তেজনা হচ্ছে। আমাকে এরম নতুন মিডিয়াম সার্চ করবার জন্য অনুপ্রাণিত করেছিল যে, কারণ সে একটা নতুন মিডিয়ামে এমনভাবে নিজের প্রভাব ফেলেছে, সেটা তাকে দেখলে বুঝতে পারবেন। এমনভাবে নিজেকে আবিষ্কার করেছে, পুনরাবিষ্কার করেছে, যেটা আমাদের সবার জন্য একটা অনুপ্রেরণা ছিল। হয়তো সেটা সহজ কথা শুরু হওয়ার একটা কারণও। সো এত কথা বললাম যার সম্বন্ধে, আমার ছোট ভাই বন্ধু গৌরব নিকি চক্রবর্তী। থ্যাংক ইউ বাপরে, এত এত প্রশংসা করলে আমি একটা কথারও যোগ্য নই আমার মনে হয়। তবে আমি যেটা প্রথমেই বলবো, যেটা আমার সৌভাগ্য যে আজকে 50তম এপিসোড, আমি এটা সত্যিই জানতাম না 50তম এপিসোডে আসতে পেরেছি এবং তোমার সঙ্গে আড্ডা দিতে পারছি, এটা তো দারুণ সৌভাগ্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। হ্যাঁ, আমাদের আড্ডা তো হতেই থাকে, কিন্তু ক্যামেরা চালিয়ে এই প্রথম। একদম, এই প্রথম এর আগে কখনো এরকম হয়নি। আচ্ছা, তোর ছোটবেলা নিয়ে একটু বল। আমার ছোটবেলা, আমার ছোটবেলার মানে কিসের কিসের কথা বলছো? মানে ফ্যামিলি, বেড়াতে যাওয়া? যেই যে দিকটার সঙ্গে আমি সব থেকে বেশি পরিচিত, তো স্কুলের বন্ধুরা, হ্যাঁ, তারা তোর এখনো প্রচন্ড একটা স্ট্রং জায়গা। এবং তোর স্কুলের বন্ধুদের দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি তোর কত বয়স। তো তো স্কুল এবং স্কুলের বন্ধু এবং সেই বাস জার্নি, সেই একসাথে ফেরা। স্কুল আমার জীবনে এমন একটা জায়গা নিয়ে রয়েছে না, মানে আমি তারপরে আর কিছু ওটাকে ম্যাচ আপ করতে পারিনি। মানে স্কুল থেকে বেরোনোর পরে যখন কলেজে যাই, আমি দেখলাম যে হচ্ছে না ব্যাপারটা, মানে স্কুলের মতো হচ্ছে না, এবং সেই জিনিসটা সারা জীবন রয়ে গেছে। স্কুলের ওই যে অ্যাটমসফিয়ার, ওই যে, আর আমি একটাই স্কুলে টানা, মানে একদম নার্সারি থেকে ক্লাস 12 অব্দি ছিলাম, এবং কিছু কিছু বন্ধু বান্ধবরা সেই নার্সারি থেকেই আমার বন্ধু। এবং ইনফ্যাক্ট আমাদের একটা 4 জনের গ্রুপ আছে, আমরা 4 জনে নার্সারির প্রথম দিন থেকে আমাদের পরিচয়, এবং ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠা, এবং সেই নার্সারি থেকে আজ পর্যন্ত আমরা বন্ধু। মানে এটা তো সৌভাগ্য, বিরাট সৌভাগ্য। তো স্কুলের শুধুই ভালো মেমোরি, মানে, এবং স্কুলের মেমোরিটা না শুধুমাত্র পড়াশুনো ঘিরে নয়। স্কুলের মেমোরিটা হচ্ছে যে, আমার এখন যেটা ভীষণ মনে হয় যে, এই যে বন্ধুগুলোকে রোজ সকালবেলা গিয়ে আমি দেখতে পেতাম, তাদের সঙ্গে দেখা করার জন্য এখন কত যে পোড়াতে হয়। মানে কেউ বিদেশে আছে, তো কেউ দেশে থাকলেও অন্য শহরে আছে, কেউ শহরে থাকলেও ভীষণ ব্যস্ত, একসাথে হওয়াটা অসম্ভব হয়ে গেছে। তো এই 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 রোজ দেখা হওয়াটা, আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে পড়েছি। আমাদের নার্সারি থেকে ক্লাস 6 অবধি ছিল রয়েড স্ট্রিটে, এলিয়ট রোডে, এবং ক্লাস 7 থেকে 12 অবধি ছিল পার্ক স্ট্রিটে। তো আমার পুরো বড় হওয়াটা ওই ওই অঞ্চলটাকে ঘিরে। এবং আমি খুব সৌভাগ্যবান যে এমন একটা স্কুলে গেছি যেখানে বিভিন্ন মানে সোশ্যাল স্ট্র্যাটার মানুষের সঙ্গে মেশার একটা সুযোগ হয়েছে। এইটা যে কি বড় একটা পাওয়া, এটা আমি হয়তো বড় হওয়ার পরে রিয়েলাইজ করেছি। এবং ফর্চুনেটলি, আই এম ভেরি ফর্চুনেট যে সেই বন্ধুত্বগুলো এখনো টিকে গেছে। স্কুলের মেমোরি, মানে স্কুল নিয়ে বলতে শুরু করলে এখন কত কি
বল না, কত বলতে কি থাকবো। তো টাইম আছে। আচ্ছা, তুই তো এমন কিছু দুষ্টুমি করেছিস যেটার জন্য তোর পরে খারাপ লেগেছিল? এইটাই হচ্ছে সমস্যার জায়গা স্কুল নিয়ে কথা বলতে গেলে। আসলে আমি খুবই দুষ্টু ছেলে ছিলাম। হ্যাঁ, তোকে তো মিচকে, তোকে দেখলে বোঝা যায় না। তো তার ফলে আমি যা যা কাণ্ড ঘটিয়েছি স্কুলে সেটা খুব একটা গর্ব করে বলার মতো নয়। মানে আমি আহ, যেটাকে আজকের দিনে খুবই খুবই অন্যায়, মানে সেটাকে বুলিং বলে। আমি আমার প্রচুর ক্লাসমেটদেরকে মারধর করেছি, তাদেরকে র্যাগ করেছি। এবং র্যাগ করেছি বলতে আহ, ধাক্কা দিয়ে দিলাম, হুম, ল্যাং মেরে দিলাম, পড়ে গিয়ে লেগে গেল, চিমটি কেটে দিলাম, হুম, চুল টেনে দিলাম, এই ধরনের হুম। এই ধরনের বচপনা। হ্যাঁ। কিন্তু সেটা সেটা তো কোথাও একটা গিয়ে একটা লাইন টানতে হয়। তো আমার মনে হয় যে সত্যি আমি খুবই অন্যায় করেছি। আমার অনেক বন্ধু আছে যাদেরকে বিনা কারণে আমি প্রচুর পেদিয়েছি, এবং আমি খুব খুব সৌভাগ্যবান যে তারা এখনো আমার বন্ধু। ইনফ্যাক্ট আজকে বাড়ি ফেরার পরে এখান থেকে যখন বাড়ি যাব, আমার এক বন্ধু, সে এখন আমেরিকায় থাকে, তুমি তাকে চেনো, সুমন। হুম, ও কলকাতায় এসছে, আজকে আসবে দেখা হুম, করতে। এই সুমনের সঙ্গে আমি যে কি অন্যায় করেছি, হুম। মানে ওকে মারধর করার থেকে, ওকে ল্যাং মেরে ফেলে দেওয়ার থেকে। ইনফ্যাক্ট ওর একটা স্টিল চেয়ারের এমনভাবে কেটে গেছিল ওকে ল্যাং মারার ফলে, যে ওই দাগটা এখনো ওর আছে। আচ্ছা। এবং সেইটা আমাকে যে কি, আমি ওকে যতবার দেখি আমার যে কি আফসোসটা হয় এইটা ভেবে, যে আমি কি অন্যায় করেছি। আমি ইনফ্যাক্ট আমাদের স্কুলের বন্ধুদের গ্রুপে একটা লম্বা মেসেজ করেছিলাম একবার। আহ, একটা একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়েছিল যে আমি যেটা করেছি সেটা খুব ভুল করেছি, এবং সেটার তখন আমি ওদের কাছে হয়তো ক্ষমা চাইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা কি আমার অমলকান্তি পড়তে পড়তে বা হঠাৎ রিভিজিট করতে করতে? হ্যাঁ, হ্যাঁ, তুই অবশ্যই। আমাকে বলেছিলিস একটা এরকম। অমলকান্তি পড়ে আমার যখন আমার একটা বিরাট উপলব্ধি হয়েছিল। আমাদের আমাদের ক্লাসে একটি ছেলে ছিল, অবভিয়াসলি তার নাম করছি না এখন, কিন্তু হি ওয়াজ এ স্পেশাল চাইল্ড। এবং তাকে আমরা খুবই আহ, তার লেগ পুলিং করতাম আর কি। এবং আর সেই সময় আমরা সেটা জানতাম না এই এই হ্যাঁ, মানে এই অতটা বোঝার ক্ষমতা হয়নি। এবং সেটা হয়তো আমাদের স্কুলের অ্যাটমসফিয়ারে কারোর একটা শিখিয়ে দেওয়া উচিত ছিল যে যেটা আমরা করছি এটা খুব অন্যায় করছি। এবং অনেক বছর পরে আমি যখন অমলকান্তি পড়লাম, আমার তো মানে হাউ হাউ করে কাঁদার মতো অবস্থা আমার, মানে যে যে কেন বুঝিনি, এতদিন কেন লাগলো এটা বুঝতে। তো আমি আমি আশা করব যে আমার ছেলেকে আমি এই শিক্ষা দিয়ে বড় করতে পারবো, যেখানে ও এই জিনিসটা বুঝবে। আমি জানি না, অত অত অল্প বয়সে হয়তো বোঝার ক্ষমতা থাকে না কারুরই, কিন্তু না, এখন স্কুলগুলো জানিস তো কিছু স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে। উম, সহজদের ক্ষেত্রে দেখি যখন এরকম কোনো স্পেশাল বাচ্চা থাকেন, তার দায়িত্ব কিন্তু সহজদেরই মধ্যে একজনকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, তার ওয়েল বিইং, তাকে বাথরুমের দিকে গাইড করে নিয়ে যাওয়া, সেটা তখন একটা নিজের একটা একটা সেন্স, স্নেহ তৈরি হয় হ্যাঁ, একটা। একটা বিলঙ্গিং তৈরি হয়। এইটা এটা কি কি যে দারুণ জিনিস না, মানে আমি এটা শুনে আমার খুব ভালো লাগলো যে আমাদের সময় আই উইশ ওরকম কিছু থাকতো, এরকম আমাদেরকে বোঝানো হতো। আরেকটু আরেকটু আগে বুঝতে পারতাম, তাহলে হয়তো ওই ছেলেটিকে এত আমাদের দ্বারা নিপীড়িত হতে হতো না। আমরা সবাই বাবাকে হিরো দেখেই বড় হয়েছি, মানে সবাই সবারই হিরো বাবা। কিন্তু তোর মতো কাউকে দেখিনি বাবার সম্বন্ধে, মানে বাবাকে মানে হিরো ওয়ার্শিপ করা। হিরো ওয়ার্শিপ করার যে ব্যাপারটা, তুই বল মানে হোয়াট ইজ ইট লাইক? বেনু কাকু কেন তোর কাছে ওরকম, কেন ওরকম, মানে তুই এই মুহূর্তে এইটা ভেঙে কারো পেটে ঢুকিয়ে দিতে পারিস কেউ যদি বেনু কাকুর নামে কিছু বলে? এটা কেন? এটা জানি না কেন, জানো তো, ছোটবেলার থেকে একটা ভীষণ বাবার প্রতি ভালোবাসা। একটা মা তো ভীষণ বলতেন যে আমার বড় ছেলে ভীষণ আহ, বাবা নেওয়াটা হয়েছে আর কি। মানে আমি, আমাকে যদি কেউ এসে বলতো যে আমার চুলটা বাবার মতো কোকড়া কোকড়া, হুম। বা আমাকে দেখতে বাবার মতো, আমি যে কি খুশি হয়ে পড়তাম। এবং সেটা কেন হতো আমি আজও মানে বলতে পারবো না। আমি আমি কি আমি তো মাকে কিছু কম ভালোবাসি না, কিন্তু বাবার প্রতি একটা অদ্ভুত একটা হিরো ওয়ার্শিপই, মানে হুম। সেটা সেটা মানুষটার জন্য হয়তো। মানে আমি আমি যে মানুষটাকে দেখে বড় হয়েছি, আহ, সেই মানুষটার মতো প্রতি পদে সেই মানুষটার মতো হতে চেয়েছি, হতে পারিনি, একেবারেই হতে পারিনি। কিন্তু মানে আমি শুধু সেই মানুষটার মতো অভিনেতা বলছি না, সেই মানুষটার মতো মানুষ হতে চেয়েছি। এবং প্রতিটা জিনিসে, প্রতিটা তার তার জীবনযাপন, তার চালচলন, তার কথা বলার ধরন, তার
ছোট বড় সকলকে রেসপেক্ট দেওয়া, তার আমাদেরকে ছোটবেলার থেকে ছোট ছোট জিনিস শেখানো, যেগুলো বড় বড় হয়ে ভীষণ ভীষণ কাজে লেগেছে। মার কাছে বকা বেশি খেতাম, কিন্তু বাবা একটা জিনিস একবার শান্ত গলায় বুঝিয়ে দিলে সেটা মাথায় থেকে যেত। ওইটা একটা অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার ছিল আর কি, মানে আছে। আর আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে বাবার খুব রাগ, ছোটবেলার থেকে দেখেছি বাবারই শুধু সেটা। কিন্তু কিন্তু আমাদের আমাদের উপরে কখনো সেই রাগের একটা বিরাট একটা প্রকাশ আমাদের উপরে কখনো পাইনি। মানে আমাদের গায়ে হাত তোলা তো ছেড়েই দিলাম, বকা খেয়েছি। এবং কিন্তু তোরা তো দুজনেই বাঁদর ছিলিস দুরকম। হ্যাঁ, দুরকম বাদর ছিলাম। তো এবার বাবা একটু নেকে বললেই হয়ে যেত, ব্যাস ওখানেই। কিন্তু ঋষি অতটা, মানে আমার মতো অতটা হয়তো ভয় পেত না। মানে আমি একদিন আমি শুনতে পেয়েছি বাবা রেগে গেছেন কোনো কারণে। আমি এসে ঋষিকে বলছি যে বাবা রেগে গেছে, শুনেছো? হ্যাঁ, তো কি হয়েছে? তো এই 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 ব্যাপারটা ওর খুব ছিল। আমি আমি বরং একটু বাবা রেগে গেছে মানে একটা এদিক থেকে ওদিক করা যাবে না, কারণ যদি ব্যাপারটা ঘুরে আমার দিকে চলে আসে তাহলে কেলেঙ্কারি হবে আর কি। তবে ঋষি বরাবরই, ঋষি একটু বেশি বাবার মতো, একটু কাঠখোট্টা একটু। আর আমি একটু স্লাইটলি মোর ইমোশনাল, একটু একটু মায়ের মতো হয়তো সেই দিক থেকে। ছোটবেলা থেকে জঙ্গল এবং ঘোড়া, হুম। ওরকম একজন অত্যাশ্চর্য মা পাওয়া, যার ব্যাকগ্রাউন্ড আর্মি, যে ওরকম সর্টেড, যার ওরকম ডিসিপ্লিনড লাইফস্টাইল, এই সবটা মিলিয়ে মানে যখন ইউ লুক ব্যাক অ্যাট ইউর চাইল্ডহুড। আই এম সো গ্রেটফুল। মানে আমি আমি যে আমার আমার মা এবং বাবা যারা, আহ, তাদের থেকে আমি দু রকমের শিক্ষা পেয়েছি, এবং সেটা প্রতি পদে কিরকম আমাকে, কিরকম? মানে একটা খুব সুপারফিশিয়াল এক্সাম্পল দিচ্ছি। মানে দুজন দু রকম তো, কিন্তু মানে আমি একেবারেই একটা সুপারফিশিয়াল এক্সাম্পল দিচ্ছি। বাবা অনেক বেশি আহ, বাংলা কালচারের সঙ্গে কানেক্টেড, আর মা অনেক বেশি ওয়েস্টার্ন কালচারের সঙ্গে কানেক্টেড। কারণ মা প্রথমত বড়ই হয়েছেন কলকাতার বাইরে, এবং জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট সময় মা বিদেশে ছিলেন, বিদেশে পড়াশুনো, ওখানে থাকা, ওখানে বড় হওয়া। তো আমি না এই দু ধরনের কালচারে এক্সপোজড হয়েছি, এবং সেইটা আমাকে শেপ করেছে কোথাও গিয়ে। আমি আমি চাইলে শুধু বাংলাতে কথা বলতে পারি, আমি চাইলে শুধু ইংরেজিতে কথা বলতে পারি, এবং সেইটা খুব যে একটা পরিশ্রম করে করতে হয়েছে সেটা হয়নি, কারণ বাড়ির অ্যাটমসফিয়ার। এবং তো এই এই একটা কসমোপলিটন অ্যাটমসফিয়ার বাড়িতে পাওয়াটা, এইটা আমার মনে হয় যে ভীষণ সাহায্য করেছে আমাকে একজন, মানে আমি পরবর্তীকালে অভিনেতা হওয়ার পরে তো আরো আরো বেশি করে আমার মনে হয়েছে যে এটা আমাকে সাহায্য করেছে। তবে আমাকে আমাকে শেপ করেছে আমার বাবা এবং আমার মা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মানে বেড়াতে যাওয়ার কথা যে বললে, আমি সত্যি একটা সময় না ছোটবেলায় ভাবতাম যে আমার বন্ধুরা তো দীঘা, পুরী, দার্জিলিং যাচ্ছে, কেউ হয়তো একটু বাইরে যাচ্ছে, রাজস্থান ঘুরতে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি না জঙ্গলে। সেটা বেশিরভাগ সময় এনজয়েবল হতো, কিন্তু মাঝে মাঝে এরকমও হতো, যেরকম আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমরা ভিতরকানিকার জঙ্গলে গেছিলাম উড়িষ্যায়, এবং সেখানে প্রথমত গাড়ি যায় না, ওখানে বোটে করে পৌঁছতে হয়। এবং ওখানকার অলিভ রিডলি টার্টলস খুব ফেমাস। আমার মনে হয় না আমরা এতটাই ছোট ছিলাম, আমার মনে পড়ছে না দেখেছিলাম কিনা, বোধহয় দেখিনি। তো আমরা যেখানে রয়েছি সেখানে পাওয়ার নেই, গরমকাল, প্যাচ প্যাচে ওয়েদার, তার মধ্যে মশা। তো এই সবের মধ্যে আমরা থাকছি, এবং আমি শুয়ে শুয়ে ভাবছি যে আমরা কেন এই কষ্টটা করছি। আমার বন্ধুরা দার্জিলিং এর পাহাড়ের ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে, আমরা কেন এখানে? তখন ছোট ছিলাম, মানে একরকম ভাবে ভাবতাম। বড় হয়ে মনে হয়েছে যে এই এই যে বেড়াতে যাওয়াগুলো যে কিভাবে আমাকে তৈরি করেছে টু ফেস দ্য ওয়ার্ল্ড, ইফ নট এনিথিং এলস। আমাকে কোনো কিছুতেই আর কোনো অসুবিধা মনে হয় না। আমি আমি এমন একটা ট্রেনিং এর মধ্যে থেকে বড় হয়েছি যে নাথিং ইজ এ প্রবলেম। বাবা একটা কথা খুব বলেন, ছোটবেলার থেকে শুনছি, সেটা সেটা হচ্ছে যে হবে না বলে কোনো কথা নেই। এই জিনিসটা মানে আমাদের ছোটবেলার থেকে, আমাদের ঘোরা বলো, আমাদের বড় হওয়া বলো, আমাদের শিক্ষা বলো, সবকিছুর মধ্যে এটা এইটা রয়ে গেছে, মানে এটা ইনগ্রেন করে দেওয়া হয়েছে কোথাও গিয়ে। তো ওই 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 ঘুরতে যাওয়াগুলো আমাকে আমাকে প্রথমত অ্যাডভেঞ্চারের প্রেমে ফেলেছে। আমি অ্যাডভেঞ্চার এত ভালোবাসি এই কারণেই হয়তো যে ছোটবেলার থেকে এত ধরনের অ্যাডভেঞ্চারে গেছি। ভাবা যায় একটা জঙ্গলের মধ্যে এমন জায়গায় রয়েছি যেখানে সামনে একটা হাতি,
আমাদের গাড়ি পেছোতে গিয়ে দেখছি যে হাতি চার্জ করতে শুরু করেছে, আমরা গাড়ি পিছিয়ে ঘুরে যেতে গিয়ে রাস্তায় গাছ পড়ে আছে, সেই গাছ সরিয়ে ফরচুনেটলি হাতি আমাদের তাড়া করেনি। মানে একটা বিদিকিচ্ছিরি সিচুয়েশন, মানে কিন্তু ইট ইজ সো অ্যাডভেঞ্চারাস। এখন ভাবলে আমার যে কি এক্সাইটিং লাগে, এবং এইটা এটা আমার উপলব্ধি, এটা আমার বাবা মার জন্যেই হয়েছে। এবং এই এই ধরনের ঘুরতে যাওয়া, এই ধরনের বেড়ানো, এই ধরনের আপব্রিঙিং এর জন্য আমি আমি আই এম ভেরি গ্রেটফুল টু দেম। বাবা মার কথা যেমন হলো, তেমন আরো কিছু মানুষ তোকে অবশ্যই শেপ করেছেন নিশ্চয়ই, যেমন তোর দিল্লির মামা বাড়ি এবং দিল্লির দাদু দিদা এবং ঠাম্মি, তোর আমরা যাকে ছোট পিসি বলতাম, তোর ঠাম্মি, তাদের প্রভাবটা কিরকম ছিল? বিভিন্ন রকম। আম্মা, মানে আমার ঠাকুমাকে আমি আম্মা বলতাম, তো আম্মার প্রভাব আমাদের জীবনে বিরাট বিরাট। ছোটবেলার থেকে মা বাবার সঙ্গে আম্মাকে সারাক্ষণ পেয়েছি। আমাদের বড় হওয়ার, আমাদের শিক্ষা, আমাদের সব কিছুর মধ্যে মা বাবা যতটা আছেন, আম্মা ততটাই আছেন। এবং আমরা দুজনেই, আমি ঋষি দুজনেই আম্মার ভীষণ ভীষণ ক্লোজ ছিলাম। আম্মা এমন একজন মানুষ ছিলেন যার সঙ্গে সব কিছু শেয়ার করা যেত, বন্ধুর মতো মিশতেন। এবং আম্মার চলে যাওয়াটা আমাকে খুবই 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 ভেঙে পড়েছিলাম। আম্মার চলে যাওয়াটা হয়তো তখন আমাদের বন্ধুত্বের সবে শুরু হয়েছে, আমরা দেখতাম তুই রেগুলার যাচ্ছিস ডায়ালিসিসের জন্য। এবং এটাও বলতে হবে যে শি ওয়াজ আনবিলিভেবলি স্ট্রং, মানে মনের জোর। আমার মনে আছে যখন ডায়ালিসিস শুরু হলো তখন ডাক্তার বলেছিলেন যে হয়তো মেরে কেটে 6 মাস। সেটা আম্মা 4 বছর ধরে ডায়ালিসিস এন্ডিওর করেছিলেন, কারণ ডায়ালিসিসটা খুবই কষ্টকর। ডায়ালিসিসটা হার্টের উপর ভীষণ প্রেশার ফেলে, তো 4 বছর ধরে ওটাকে এন্ডিওর করা আনবিলিভেবল। তো আম্মার থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, এবং আম্মাকে খুব মিস করি। আর আমার দাদু দিদা, তারা তো দিল্লিতেই, দাদু এখনো থাকেন, দিদা এখন আর নেই। তো তাদের কাছে যাওয়াটা আমাদের একটা অ্যানুয়াল রিচুয়াল ছিল, যে আগে ছিল সামার ভেকেশন হলেই আমরা দিল্লি যেতাম, তারপরে একটা সময় হলো যে উইন্টার ভেকেশন হলেই দিল্লি যেতাম। তো সেইটা বেটার ডিসিশন। হ্যাঁ, মানে ওটা মেক সেন্স। গরমকালে দিল্লিটা খুবই খুবই কষ্টকর। তো সেই যাওয়াটা আমার কাছে একটা উৎসবের মতো ছিল। এবং এই পুরো পুরো প্রসেসটা, আমরা তখন ট্রেনে করে যেতাম, রাজধানী এক্সপ্রেসে করে। তো ওই জিনিসটা আমি যে কি এনজয় করতাম, এখনো আমার মাঝে মাঝে ঋদ্ধিমাকে বলি যে চলো না একবার রাজধানী এক্সপ্রেস করে একবার দিল্লি ঘুরে আসি। ওই পুরো এক্সপিরিয়েন্সটা আমি অনেক জায়গায় এটার কথা বলেছি। আমার সকালবেলা অপর বড়তে ঘুমোচ্ছি, চোখ খুলে দেখছি যে নিচে তাকিয়ে মা ওই একটা ফ্লাস্ক আসতো, সেই ফ্লাস্কে করে গরম জল থাকতো, কফি, চা, এইসব থাকতো। তো মা ওই কফিটা বানাচ্ছেন, আর ট্রেনের স্পিকারে কিশোর কুমারের গান বাজছে, আর বাইরে দিয়ে দারুণ সিনারি বেরিয়ে যাচ্ছে। ওই 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 এবং ভাইয়ের সঙ্গে খেলা, টিঙ্কল ডাইজেস্ট কিনে পড়া, আর্চি কমিক্স কিনে পড়া, ওই 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 জার্নিটা আমি ভীষণ ভীষণ এনজয় করতাম। আর এখনো খুব খুব নস্টালজিক লাগে। এখনো একটা টিঙ্কল ডাইজেস্ট দেখলে আমার এত নস্টালজিক লাগে না ওই সময়টা। এবং দাদু দিদার কাছে যাওয়া, দাদু দিদু আমার ওই বছরে একবারই দেখা হতো, কিন্তু ইকুয়ালি ক্লোজ ছিলেন। এবং দাদুর সঙ্গে তো এখনো বছরে অন্তত একবার দেখা করার চেষ্টা করি, ইফ নট মোর। ঋদ্ধিমা খালি বলে যে চলো আরেকবার নিয়ে যাই ধীরকে দাদুর কাছে। মানে এতটাই হয়েছিল, আমার মনে আছে একবার আমার ম্যালেরিয়া হলো আমাদের ঠিক যাওয়ার আগে, দিল্লি যাব তার ঠিক আগে আমার ম্যালেরিয়া হলো। এতটাই ম্যালেরিয়া হলো যে ডাক্তার বললো না, যাওয়া সম্ভব নয়। সেইটা শুনে আমি এমন কান্নাকাটি করলাম যে ফাইনালি শরীর ঠিক হওয়ার পরে বাবা ফ্লাইটে টিকিট করে দিলেন। আর তখন ফ্লাইটের টিকিটের দাম প্রচুর, মানে আমরা বরাবরই তখন ট্রেনে যাতায়াত করি। তো সেইটা আই এম ভেরি থ্যাঙ্কফুল যে বাবা ওটা করেছিলেন। আই এম শিওর সেটা কিছুটা হলেও হয়তো বেগ পেতে হয়েছিল, কিন্তু সেটা কখনো বুঝতে দেননি। তো দাদু দিদুর কাছে যাওয়াটা এতটাই এতটাই জরুরি ছিল আমার কাছে। ইনফ্যাক্ট সেইবারে যখন ফ্লাইটে করে গিয়ে পৌঁছলাম, দাদুর কাছে খুব বকা খেলাম
যে কেন তুমি এরকম করলে, তুমি এমন একটা জিনিস করলে যার জন্য বাবাকে ফ্লাইটে টিকিট করে দিতে হলো। তাতে আমি খুব দুঃখ পেয়েছিলাম যে আমি এত কান্নাকাটি করে রাগারাগি করে ফাইনালি রাজি করিয়ে আমি ফাইনালি তোমার কাছে এলাম, তুমি সেটা অ্যাপ্রিসিয়েট করলে না। এরকম একটা হয়েছিল, বাট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, মানে সেটা হয়তো অনুচিত হয়েছিল। কিন্তু দাদু দিদুর কাছে যাওয়াটা অতটাই, আর শুধু দাদু দিদু না, তুমি যেরকম বললে আর কি, আমার মামা, আমার বড় মামা বিদেশে থাকেন কিন্তু ছোট মামা দিল্লিতেই থাকেন। তো দাদু দিদুর কাছে যাওয়া মানে মামার কাছেও যাওয়া, মামা মামি তাদের ছেলে মেয়ে, তো ওই অ্যানুয়াল রিচুয়ালটা এখনো বজায় রয়েছে। তো ছোটবেলার দিকে তাকালে আরেকটা দিকের দিকে না তাকালেই নয়, সেটা হচ্ছে যে বেনু কাকু বিং বেনু কাকু, দ্য স্টার হি ওয়াজ, কিন্তু একই সঙ্গে তো একটা প্রচন্ড মানুষকে নিয়ে চলা লোক। ফলে তোর বড় হওয়ার সময় কিন্তু তুই একটা কমিউনিটির মধ্যে বড় হয়েছিস। এক্স্যাক্টলি শুধু পরিবারের মধ্যে বড় হচ্ছিস তা না, হয়তো ভানু কাকুরও আছে, অবশ্যই প্রশান্ত কাকু, হ্যাঁ, এবং এরা সবাই, জয়দেব কাকু, অপু কাকু। তো নাটকের রিহার্সালে যাওয়া, সেটাও আমি জানতে চাই সেইটা, এবং সেই নাটকের দলের সঙ্গে তুই আজও জড়িয়ে। ইনফ্যাক্ট এই মুহূর্তে অনেক দিন হয়ে গেছে আমি চারবাকে যেতে পারিনি, চারবাকের নাটকের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এটা পোস্ট লকডাউন, প্রি লকডাউন আমি ভীষণভাবে অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম চারবাকের সঙ্গে। তো এখন অতটা, খানিকটা সময়ের অভাবে, খানিকটা নিজের গাফিলতিতেই বলবো, চারবাকে যাওয়াটা একটু কমেছে। তবে চারবাকের এবারে 1 জানুয়ারিতে 50 বছর হবে চারবাকের, তো এই বছর যেতেই হবে আর কি, অনেকগুলো বছর যাওয়া হয়নি। 1 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস, তো সেই এই 1 জানুয়ারি 50 ইয়ার্স হবে চারবাকের। চারবাকের মেমোরি আমার, মানে আমি ওটাকে ছোটবেলায় বলতাম আছিতে যাব। তার কারণ হচ্ছে আমার আর্লিয়েস্ট মেমোরি অফ চারবাক হচ্ছে বাবার সঙ্গে গেছি, বাবা মা দুজনের সঙ্গেই গেছি। আমার বাবার পিসে মশাই যশন দস্তিদার, যশন দাদুর বাড়ির লিভিং রুমে রিহার্সেল বসতো, একটা বড় লিভিং রুম ছিল, ওই জায়গাটায় রিহার্সেল হতো। এবং সেখানে সবাই প্রথমে গিয়ে ঘর ঝাড় দেওয়া হতো, তারপর ঘর মোছা হতো, তারপরে সবাই মিলে এসে বসা হতো। বসে এবার একটা রোল কল হতো, যশন দাদু একটা বেঞ্চ টাইপের এর ওপর বসে সবার নাম ডাকতেন। সব্যসাচী, সে বলতো আছি, মিঠু আছি, সবাই আছি বলতো। তো আমার কাছে ওটা ছিল আছি, তো আমি তাই জন্য বলতাম আছিতে যাব, কারণ আমি তখন রিহার্সাল উচ্চারণ করার মতো জায়গাতেই নেই। এবং সবার নাম হয়ে গেলে লাস্টে যশন দাদু বলতো নিকি চক্রবর্তী, আমি বলতাম আছি। তো ভীষণ ভীষণ ভালো মেমোরিজ। আমি দেখতাম রিহার্সাল হচ্ছে, কিছুই বুঝতাম না, তবে খুব ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা। এবং আমার প্রথম স্টেজে নামাও ঘটনাচক্রে ওইভাবেই, আমাকে কোলে করে নিয়ে একজন ঢুকে গেছিলেন স্টেজে। আমার কোনো মেমোরিই নেই, আমার তখন 1 বছরও বয়স হয়নি বোধহয়। থিয়েটারের সঙ্গে যোগাযোগটা খুব অল্প বয়স থেকে, কিন্তু সেইটা বোঝার ক্ষমতা তখন ছিল না, অনেক পরে গিয়ে বুঝেছি যে। এবং নাটক হচ্ছে, শো শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে যাচ্ছে, তারপরে স্টেজের জিনিসপত্র গোটানো হচ্ছে, সবাই কাজ করছে। আমি, ঋষি আর বুস্কা, মানে আদিত্য, আমরা 3 জন হল জুড়ে দৌড় ঝাঁপ করছি, দৌড়ে গিয়ে স্টেজে উঠে যাচ্ছি, স্টেজ থেকে লাফিয়ে নিচে পড়ছি, মানে কত রকম যে কাণ্ড। যে এই যে অনেকে বলে না যে আমার বড় হওয়াটা খুব স্টেজে থেকে থেকে, আমার মনে হয় যে এইটাই হয়তো বলে যে অভিনয় করে নয়, কিন্তু এই যে বাবা মা অভিনয় করছেন, আমরা বাইরে রয়েছি, হয়ে যাওয়ার পরে খেলাধুলো করছি, আমাদের খেলার জায়গাটা কোথাও গিয়ে স্টেজ, মানে সেটা একটা খুব অদ্ভুত জিনিস আর কি। আমারও তাই, মানে হ্যাঁ তোমারও তাই অবশ্যই। ছোটবেলার পরই যেটা আসে প্রেম, কবে প্রথম এলো? প্রেম প্রথম এলো আমার মনে আছে, আমি যখন জুনিয়র স্কুল থেকে সিনিয়র স্কুলে গেলাম, ওই ক্লাস 6-6-এ তখন পড়ি। তার আগে অবধি না, আমি ওই যেরকম বলছিলাম আর কি, মারধর করছি, দৌড়ঝাঁপ করছি, ছেলেদের পেছনে লাগছি, যত অকাজ করে বেড়াচ্ছি আর কি। কিন্তু আমি যে একটা কোয়েড স্কুলে পড়ি, সেখানে যে মেয়েরাও আছে, মেয়েরা যে ছেলেদের থেকে আলাদা, কিছু ভাবতামই না, বুঝতাম, মন নেই, হরমোন নেই। হঠাৎ করে ক্লাস 6-এ গিয়ে রিয়েলাইজ করলাম যে আচ্ছা, আমাদের স্কুলে মেয়েরাও পড়ে এবং তারা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে
আমি মানে এই এই বিষয়টা আগে কখনো মন দিইনি, কিন্তু মন দেওয়া যেতে পারে এরকম একটা হয়েছিল আর কি। সেইটা খুব ক্লিয়ারলি মনে আছে, ক্লাস 6 হয়েছিল। তবে প্রেম আরো পরে মানে ক্লাস 8-এ গিয়ে বোধহয় প্রথম প্রেমে পড়লাম, ক্লাস 11-এ উঠে বোধহয় প্রথম সম্পর্ক হলো। তো পরে আর কি। আচ্ছা, প্রথম হার্ট ব্রেকটা কিরম ভাবে হ্যান্ডেল করেছিলি? প্রথম হার্ট ব্রেক, দুঃখের গান ফান শুনেছিস? হ্যাঁ প্রচুর শুনেছি, প্রচুর, সবাই যেরকম শোনে আর কি। কিন্তু প্রথম হার্ট ব্রেকটা অনেক পরে হয়েছিল, জানো তো। মানে প্রথম হার্ট ব্রেক আমার হয়েছিল কলেজে ওঠার পরে। ভেঙে পড়েছিলাম, ভীষণ ভেঙে পড়েছিলাম। মানে আমি আমি ভাবতে পারিনি যে আমি এতটা ইল প্রিপেয়ার্ড টু হ্যান্ডেল দিস। মানে তার আগে প্রেম করেছি, প্রেম ভেঙেছে, সেটা যেহেতু আমার দিক থেকে ভেঙেছে সেহেতু হার্ট ব্রেকটা অতটা হয়নি। তো ফাইনালি গিয়ে যখন হার্ট ব্রেকটা হলো, আমি দেখলাম আমি সামলাতে পারছি না নিজেকে। আমি কিরকম একটা ভীষণ নিডি হয়ে গেছি, যে প্লিজ আমায় ছেড়ে যেও না টাইপের একটা হচ্ছে আর কি। তো ওইটা খুব ডিফিকাল্ট সময় ছিল। গান ভীষণভাবে হেল্প করেছিল। কিন্তু তোরা তো রুম শেয়ার করতি, দুই ভাই। রুম শেয়ার করতে, আরেকজন কাঠখোট্টা, সে এই এই বাবা কাঠখোট্টা যে তার আমার অনেক আগে থেকে প্রেম। হ্যাঁ, তার জীবনে অনেক আগে থেকে প্রেম। আমি বরং একটু লেট। না, কিন্তু তোর এই দুঃখের সময়টা সে কি করেছে? শেয়ার করিনি, মানে আমরা খুব ক্লোজ, ভীষণই ক্লোজ, কিন্তু এই ধরনের জিনিস কখনো একে অপরের সঙ্গে শেয়ার করিনি। সেটা হয়তো খুব সুস্থ লক্ষণ নয়, মানে আমারই তো ভাই, আমি তো শেয়ার করতেই পারতাম। কিন্তু আমি জানি না, আমাদের একটু শো অফ ইমোশন কম ফ্যামিলিতেই ইন জেনারেল। মা খানিকটা, তাও বাবা কম, ভাই কম। আমি অল্প একটু বেশি হলেও আমি ইন জেনারেল নর্মাল মানুষের থেকে শো অফ ইমোশনটা আমার কম। তো যেটা হয় সেটা ভেতরেই রয়ে যায়। সেটা তো ভাইয়ের সঙ্গেও কখনো শেয়ার করিনি। কিছু বন্ধু বান্ধব হয়তো জানতো, কিন্তু বেশিরভাগটাই গিলেছি। হ্যাঁ। পুনে এফটিআইটা কবে ডিসাইড করলি, এবং কেন এডিটিংটা ডিসাইড করলি এত কিছু থাকতে? আমি ইঞ্জিনিয়ারিং পড়বো ভেবে তো চলে এলাম মাস কমিউনিকেশন পড়তে। সেটার গল্পটাও খুব ইন্টারেস্টিং, যদিও অনেক জায়গায় বলেছি আমি। সেটা হচ্ছে যে আমার ক্লাসমেটরা সব ইঞ্জিনিয়ারিং পড়বে, আমিও ইঞ্জিনিয়ারিং পড়বো, এরকম একটা ব্যাপার ছিল। অনেক পরে আমার রিয়েলাইজেশন হয় যে নট ইয়োর কলিং, নট মাই কলিং, মানে আমি জোর করে করছি এটা। এবং সেইটা হয় যখন তার সঙ্গে কোইনসাইড করে যায়, আমি পার্ক স্ট্রিট দিয়ে হাঁটছি, সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকে ব্রোশার নিলাম, তাতে দেখলাম মাস কমিউনিকেশন, ভিডিওগ্রাফি, ফিল্ম স্টাডিজ এইসব সাবজেক্ট রয়েছে। আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এবং এটা কি তখন ভোকেশনাল ছিল নাকি? না, এটা বিএসসি কোর্স ছিল, বিএসসি গ্র্যাজুয়েশন। তো সেটা ওইটা খুব ইন্টারেস্টিং লাগলো এবং সেটা অ্যাপ্লাই করলাম। প্রথমে রিটেন এক্সাম হলো, তারপরে ইন্টারভিউ হলো, তারপরে আমি পড়তে শুরু করলাম। এবং পড়তে শুরু করার পরে রিয়েলাইজ করলাম যে আমি তো জানতাম না, আমি তো এটাই করতে চেয়েছিলাম। এবং আমাদের বাড়িতে একটা সিনেমার অ্যাটমসফিয়ার ছিল, সিনেমা থিয়েটারের অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু ওইটাই যে আমার কলিং সেই উপলব্ধিটা হয় ফাইনালি কলেজে গিয়ে, পড়াশোনাটা করার পরে। মানে সেটা বাড়ির অ্যাটমসফিয়ারের জন্যেই যে আমি সিনেমায় কাজ করতে চেয়েছি সেইটা বোধহয় ঠিক নয়। এবং ওখানে যাওয়ার পরে আমার সিনেমা দেখা বাড়ে, পৃথিবীর সিনেমা দেখি, দেশের সিনেমা, বিদেশের সিনেমা, সব সিনেমা দেখি। এবং যেহেতু মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি করছিলাম, সেহেতু ক্যামেরা, সাউন্ড, এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন, এই সমস্ত কিছু আমাদেরকে শেখানো হতো। এবার প্রতিটা জিনিসই ভালো লাগতে শুরু করলো। আমি দেখছি কোনটা ছেড়ে কোনটা আমি বলবো। এইখানে আমি অভিজিৎ সেনের নাম খুব করব। অভিজিৎ সেন মানে এখন যিনি পরিচালক, অভিজিৎ দা তখন সেন্ট জেভিয়ার্সে আমাদের এডিটিং এর টিচার ছিলেন, আমার প্রফেসর ছিলেন। এবং অভিজিৎ দা ইজ ভেরি মাচ রেসপন্সিবল ফর মাই লাভ ফর এডিটিং। আমি দেখলাম ক্যামেরাটা আমি ঠিক আমার হচ্ছে না, স্পেশালি লাইট করাটা খুব কঠিন। মানে আমাদের লাইট ক্লাসে একটা লাইট দিলাম তো তার একটা শ্যাডো তৈরি হলো, সেই শ্যাডোটাকে কাটার জন্য আরেকটা লাইট দিলাম তো তার আরেকটা শ্যাডো তৈরি হলো। এইটা যে কি করে মানে
সামলায় এটা আমার বোঝার বাইরে ছিল। তো ক্যামেরা প্রথমেই বাদ ছিল আমার জীবন থেকে। সাউন্ডটা খুব ভালো লাগতো, কারণ বাবাকে বাড়িতে খুব সাউন্ডের কাজ করতে দেখেছিলাম, সোনেক্সেও দেখেছিলাম, বাড়িতেও দেখেছিলাম। আর এডিটিংটা আমার নিজস্ব, মানে করতে গিয়ে আমার খুব ভালো লেগে যায়। তো তারপরে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছি, তখন চারবাকে একজন অভিনেতার প্রয়োজন হয়। কারণ ফেলুদার নাটক অপ্সরা থিয়েটারের মামলা স্টেজ হবে, সেখানে তোপসে করার জন্য একটা ছেলেকে লাগবে। ওই বয়সী কেউ তখন চারবাকে ছিল না। তো তখন আমাকে জিজ্ঞেস করা হলো, আমি বললাম যে হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হতে পারে। কারণ তখন অলরেডি সিনেমা কিভাবে বানায়, কিছু শর্ট ফিল্ম এই সেই আমরা অলরেডি বানিয়ে ফেলেছি কলেজে, অভিনয় কি হয় সেটা দেখছি। তো আমার ইচ্ছে হলো যে একটু করে দেখি, যদি পারি কি না সেটাও তো একটা জানতে হবে আর কি। তো সেই সুযোগ যখন এলো, সুযোগের সদ্ব্যবহার করলাম, এবং তারপরে ওই যে প্রথম স্টেজে নামলাম, খুবই খুবই নিম্নমানের অভিনয় করেছিলাম, আমি জানি সেটা। কিন্তু কিন্তু ওই যে একটা অতগুলো মাথা সবাই বসে রয়েছে, আমি কিছু একটা করছি, তাতে তারা রিয়্যাক্ট করছে, এইটা একটা অদ্ভুত ভালো লাগা তৈরি করলো। এবং সেইটা বছর খানেক চললো, সেকেন্ড ইয়ারটা পুরো, থার্ড ইয়ারটা পুরো। তারপরে আমি বাবাকে গিয়ে বললাম যে আমি না অভিনয়টা করতে চাই, কিন্তু শিখে করতে চাই। তো আমি কি পুনে ফিল্ম ইনস্টিটিউটে অ্যাক্টিং কোর্সটার জন্য অ্যাপ্লাই করি? তো তখন বাবা বললেন যে দেখো, তুমি তুমি তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু ইফ ইউ আস্ক ফর মাই অ্যাডভাইস, আমার মনে হয় যে অভিনয়টা ঠিক কোর্স করে শেখা যায় না, আমার ব্যক্তিগত মতামত। তো তার চেয়ে তুমি ওখানে যাও, গিয়ে একটা টেকনিক্যাল কোর্স করে এসো, ফিল্ম মেকিংটা শিখে এসো, এবং তারপরে আমার সঙ্গে এখানে থিয়েটারটা কন্টিনিউ করো। আই থিঙ্ক দ্যাট উইল মেক ইউ আ বেটার অ্যাক্টর। তো আমি, আমার যেহেতু এডিটিংটা এত ভালো লাগার বিষয় ছিল, আমি এডিটিংয়ের জন্য অ্যাপ্লাই করি, পেয়ে যাই, গিয়ে ওখানে পড়াশুনো করি, ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে ওই একটা বছর আমার যে কি, আমি 1 বছরের কোর্সটা করেছিলাম, 3 বছরের কোর্সটার জন্যও কল পেয়েছিলাম, কিন্তু আমি যাইনি। তার কারণ হচ্ছে আই ওয়াজ ভেরি শিওর দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু বি আ প্রফেশনাল এডিটর, আমি প্রফেশনাল অ্যাক্টর হতে চাই। তার জন্য এডিটিংটা শিখতে চাই, ফিল্ম মেকিংটা শিখতে চাই, ওখানে গিয়ে থাকতে চাই। সেইটা আমার ওই 1 বছরটা আমাকে ওটা অ্যালাউ করছিল, কারণ আমি জানতাম যে 3 বছরের কোর্সটা ইনভেরিয়েবলি এক্সটেন্ড হয়ে যাচ্ছে, কোনো সময় 4 বছর ধরে, কোনো সময় 5 বছর ধরে। আই ডিড নট ওয়ান্ট টু ইনভেস্ট সো মাচ 5 years অফ মাই লাইফ ফর সামথিং দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু পারসিউ অ্যাজ এ ক্যারিয়ার। তো ওইভাবেই এফটিআই, ওইভাবেই এডিটিং। দেখ, পুনে এফটিআই এর কথা হলো, আর তার মানে আমরা বম্বের বেশ কাছাকাছি, মুম্বাইয়ের বেশ কাছাকাছি চলে এসেছি। আর আজকে আমাদের 50তম এপিসোড। তাহলে একটি সিনেমার 50 বছর হয়েছে। ইয়েস, উই নিড টু টক অ্যাবাউট ইয়েস। শোলে। এবার বল, আমার আমরা দুজনেই এটা নিয়ে আলোচনা করি, শোলের 50 বছরটা নিয়ে। আমার দেখা 3টে শ্রেষ্ঠ ছবি যদি থাকে, তার মধ্যে একটা অবশ্যই শোলে হবে। শোলে আমার এত পছন্দের ছবি, আমি হয়তো 50 বার দেখে ফেলেছি, তাও পুরনো হয় না ছবিটা। যখনই মন খারাপ হয় একবার করে শোলে দেখি। আর মেকিং এর বিষয়গুলো যেটা, হ্যাঁ, এবং এইটা আমাদেরকে, আমার মনে হয় যে খানিকটা ভাবতে হবে যে কোন সময় দাঁড়িয়ে ওইটা করা হচ্ছে, কি ক্যামেরায়, কি মানে অ্যাপারেটাসে, কতটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট ছবিটা, যে সত্যজিৎ রায়ও ইন্সপায়ার্ড হয়ে গেছিলেন, এবং বোম্বেটেতে ওই সিকোয়েন্সটা লেখেনি ওই ডাকাতদের ঘোড়ার সঙ্গে ট্রেনের সিকোয়েন্সটা দেখার পরে। মানে ওটা একটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট। ওটা ওই বিদেশ থেকে ফাইট ডিরেক্টর নিয়ে এসে একটা নতুন ধরনের ফাইট, যেখানে দিলীপ কুমার ভয় পেয়ে যাচ্ছেন যে 15 মিনিটসেই তোমরা এইখানে নিয়ে যাচ্ছ, তারপরে কোথায় যাবে, তারপর সিনেমাটা কোথায় যাবে। মানে এটা কি যে একটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট। এবং শোলের ব্যাপারে কথা বলতে গেলেই আমাদের আগেই ডায়লগ মনে পড়ে, প্রত্যেকটা চরিত্র মনে থাকে। মানে এটা যে কি দারুণ লেখা, এটা একটা মাস্টার ক্লাস ইন রাইটিং। প্রতিটা চরিত্র, সেলিম জাভেদ, প্রতিটা চরিত্র সো ওয়েল, মানে সুরমা ভূপালী, সাম্বা যে শুধু পাথরের উপর বসে থেকেছে, তার তার সারা জীবনে ম্যাকমোহনের ওইটাই পরিচয় রয়ে গেল, সাম্বা। হ্যাঁ, পুরে 50,000। এই ডায়ালগটা, একটা ডায়ালগ, তাতে উনি খুব দুঃখ পেয়েছিলেন ইনফ্যাক্ট, যখন ছবিটা রিলিজ করে, যে আমাকে তো জুনিয়র আর্টিস্ট বানিয়ে রেখে দেওয়া হলো। কিন্তু ওইটা ওনার পরিচয় হয়ে গেল ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। এইটা কি অদ্ভুত। মানে এইটা প্রতিটা
প্রতিটা ফিল্ডে ইট ইজ এন অ্যাচিভমেন্ট, মানে সেটা স্ক্রিপ্ট রাইটিং হোক, সেটা ক্যামেরা হোক, সেটা ডিরেকশন হোক, সেটা অভিনয় হোক, সেটা প্রতিটা Editing. জিনিস, এডিটিং, প্রতিটা জিনিসে শোলে অনেক অনেক এগিয়ে সময়ের থেকে। গব্বর গব্বর সিং, ইনফ্যাক্ট ওটা তো ড্যানি ডেনজং পার করার কথা ছিল, এবং ড্যানি ডেনজং বিশ্বআত্মার জন্য ডেট দিয়ে ফেলেছে তখন ফিরোজ খানকে, তাই জন্য করতে পারলো না। তখন রিলেটিভলি আননোন আমজাদ খানকে নিয়ে আসা হলো, এবং সবাই বলছে যে এইরকম একটা গলা নিয়ে কি করে ভিলেন হতে পারে, ভিলেনের একটা বাজখাই গলা হবে, ওর গলাটা কিরকম একটা ফ্যাসা ফ্যাসা কিরকম একটা গলা, এটা এটা এরকম ভিলেন কি করে হিট করবে। ইনফ্যাক্ট ছবিটা রিলিজ হওয়ার পরে যখন ছবিটা চলছে না, তখন সেলিম জাভেদ গিয়ে সাজেস্ট করে রমেশ সিপ্পিকে যে আমরা রিশুট করি, এটা রিডাব করি, ওর গলাটা অন্য কাউকে দিয়ে ডাব করি। তো এইটা, এবং সেটা আমজাদ খান জানতে পারেন, বিশাল ঝামেলা হয়, এত ঝগড়া হয়ে যায় যে আর কোনোদিন একসঙ্গে কাজ করেনি, সেলিম জাভেদের সঙ্গে আর কোনোদিন কাজ করেনি। কিন্তু ওই গলাটা এতটাই ফেমাস হলো যে শুধু গানের রেকর্ড নয়, ডায়ালগের রেকর্ড বিক্রি হতো, গব্বর সিং এর ডায়ালগ লোকে শুনবে বলে। পার্লেজির অ্যাড হলো, হোলি কব হ্যায় হোলি। তো মানে কি অদ্ভুত, মানে এইগুলো প্ল্যান করে হয় না, আমার সত্যি মনে হয় এগুলো প্ল্যান করে হয় না। এটা জাভেদ আখতারও অনেক জায়গায় বলেছে, সেলিম খানও অনেক জায়গায় বলেছে, এগুলো প্ল্যান করে হয় না, এটা দে ওয়ার অল ইন দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম ডুইং দ্য রাইট থিং। শোলেতেই একটা ভদ্রলোক আছেন 6 ফুট 2 ইঞ্চির, তাকে তোর কেমন লাগে? ভাল লাগে? খুব একটা অ্যাক্টিং জানে ভদ্রলোক? আমার বাবার পাশাপাশি যদি কেউ আমার জীবনে ইন্সপিরেশন হয় অভিনেতা হিসেবে, দ্যাট ইজ মিস্টার বচ্চন। মানে ওই লোকটার আমি এত, তুমি তো জানো আমি জাস্ট পাগল ফ্যান। আমাদের এমনিতে খুব একটা কোনোদিন ঝগড়া হয়নি, এই একটা বিষয় নিয়ে দুজনের মাঝে মধ্যে একটা লেগে যায়, কারণ আমি শাহরুখ আর ও বচ্চন। ইনফ্যাক্ট কিন্তু আমার বচ্চনের প্রতি প্রচন্ড ভালোবাসা। তোমার সঙ্গে আমার কামাল হাসানকে নিয়েও একটা ইয়ে হয়েছিল যে, কিন্তু আমি অমিতাভ বচ্চনের পাগল ফ্যান, পাগল মানে, এবং ওনার 70s 80s এর ছবিগুলোর। আর যখন আমি শোলে দেখি তখন তো অমিতাভ বচ্চন তো ক্রেডিটসে যখন নাম যায়, সেখানে ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, তারপরে অমিতাভ বচ্চনের নাম যাচ্ছে, জয়া ভাদুরী, তারপরে অমিতাভ বচ্চনের নাম যাচ্ছে। তো ওটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম, তারপরে রিয়েলাইজ করেছিলাম যে আচ্ছা, তখনও অতটা নাম হয়নি ভদ্রলোকের আর কি। শুধু জঞ্জির বোধহয় ততদিনে হিট করেছে। এবং তুমি বলো ওই যে অভিনয়টা, ওই সময় দাঁড়িয়ে যে অভিনয়টা উনি করতেন, সেটা সকলের থেকে তখন সকলেই একটা স্টাইলাইজড অ্যাক্টিং করছে। না, তুই শুধু 70s 80s 90s বললি, আমি বলি এখনো ভদ্রলোক যেভাবে ইভলভ করে চলেছেন। অবশ্যই অবশ্যই। আমার ভালো লাগার প্রথম কারণ ওইটাই যে তখন রাজ কাপুর হোক, দেবানন্দ হোক, তারপরে রাজেশ খান্না হোক, সবারই না একটা অভিনয়ের মধ্যে একটা স্টাইলাইজেশন ছিল, একটা কথা বলার একটা ধরন ছিল, যেটা খুব ইজিলি নকল করা যেত। একমাত্র দিলীপ কুমারই বোধহয় ওই তখন ন্যাচারাল অ্যাক্টিংটা করেছেন, তার আগে অমিতাভ বচ্চন আসার পরে আরেকজন করেছেন, তিনি এই লেভেলের স্টারডমটা হয়তো ছিল না, বলরাজ সাহানি। ও ইয়েস বলতেই হবে, অবশ্যই অবশ্যই। কিন্তু মানে এইটা, আর অমিতাভ বচ্চনের সমসাময়িক আরেকজন করেছেন, যার স্টাইলাইজেশন ছিল না বলে সে বহুদিন টিকে গেছে, তিনি হচ্ছেন ঋষি কাপুর। হ্যাঁ, একদম স্টাইলাইজেশন মুক্ত অভিনয় নয়। ঋষি কাপুরের সঙ্গে আমি খুব আইডেন্টিফাই করি। ঋষি কাপুর অনেক জায়গায় এই কথাটা বলেছেন যে আমি ঝড় সামলে, কারণ ঋষি রোমান্টিক একমাত্র যেই সময় অ্যাংরি ইয়াং ম্যানের ছবি রমরমিয়ে চলছে, এবং সবাই হওয়ার চেষ্টা করছে, সবাই, উনি আলাদা, ওনাকে প্রথমত দেখতে ওনার যা বয়স তার থেকে কম লাগতো বরাবরই, এবং তো একটা ধরনের চরিত্র উনি সবসময় পেতেন। তো এই বিষয়টাই আমি ঋষি কাপুরের সঙ্গে খুব আইডেন্টিফাই করি, এবং ওই সময় দাঁড়িয়ে কি কঠিন ছিল ওনার জন্য টু ওয়েদার দ্যাট স্টর্ম। তবে মিস্টার বচ্চন মানে শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, জানো তো, মানে দারুণ অভিনেতা, দারুণ স্টার নাও হতে পারে, আবার বিরাট স্টার সে দারুণ অভিনেতা নাও হতে পারে। অমিতাভ বচ্চন আই থিঙ্ক ওয়াজ এ রেয়ার কম্বিনেশন। এবং যেটা তুমি বললে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে রেলেভেন্ট রাখা। একটা সময় উনি ওই আর্লি 90s-এ একটা সময় উনি তো একটা ব্রেক নিয়েছিলেন, সেই ব্রেক থেকে ফিরে আসার পরে একটা খুবই খারাপ ফেজের মধ্যে দিয়ে উনি যান।
কিন্তু তারপরে যখন ওই মৃত্যুদাতা লাল লাল বাদশা বাদশা ওইসব হচ্ছে, সূর্যবংশম হচ্ছে। আসলে কি হয়েছে এই সময়টা আমি এখন ভাবলে বুঝতে পারি, উনি যাদের উপর ট্রাস্ট করেছেন তারা ওনার পুরনো কমরেড, কিন্তু তারা এবার তারা অবসলিট হয়ে অবসলিট যাচ্ছে। হচ্ছে। মেহুল কুমার বা এরা এরা তখন যাদেরকে উনি ট্রাস্ট করছেন তাদের সময়টা চলে গেছে। একমাত্র আমার মনে হয় তখন একজনই পুরনো লোক ওনাকে ফেরাতে পারতেন, সেটা হচ্ছে ইয়াশরাজ। ইয়েস, এবং তারপরে তো উনি তাই করলেন। হ্যাঁ, মোহব্বতে মহব্বতের রোলটা চাইলেন গিয়ে ইয়াশ চোপড়ার অফিসে গিয়ে, মানে সেটা করতে যে ওনাকে কতটা বেগ পেতে হয়েছিল সেটা হয়তো শুধু উনিই জানেন। তবে ওই মুকুল আনন্দের কথা বলতে হবে, মাঝখানে হাম, হাম। অগ্নিপথ, খুদা গাওয়া উনি না শেষ না, করে যেতে তারপর পারেননি। তারপরে ব্রেকটা, তারপরে ব্রেক, তারপরে রিটার্ন। হ্যাঁ, ওই সময়টা মুকুল আনন্দ নেই, মানে ওটা মানে খুবই, আই এম শিওর ইট ওয়াজ ট্রমাটিক। মোটামুটি হিট করলো হচ্ছে সূর্যবংশম। মোটামুটি হিট করলো সূর্যবংশম। ইয়ে কি হিট করেছিল, মেজর সাব? না, ওটাও চলে হিট করেন, ভালো ছিল কিন্তু হিট করে। হ্যাঁ, আমি এইগুলো সব হলে গিয়ে দেখেছিলাম। আমি মৃত্যুদাতা হলে গিয়ে দেখেছিলাম। বাপরে, কি যে এনজয় করেছিলাম না আমি। আর তখন তো অত বুঝিও না মিস্টার বচ্চন কি, কিন্তু কি এনজয় করেছিলাম। আমার আম্মা নিয়ে গেছিলেন আমাকে আর ঋষিকে, আই থিঙ্ক নবীনা সিনেমা হলে আমরা গিয়ে মৃত্যুদাতা দেখেছিলাম। ওই ওই সাডে নাল রোগেতে ওই গানটা ছিল, আরে কি এনজয় করেছিলাম দলের মেহেন্দির সঙ্গে। আমার খুব ভালো লেগেছিল। তবে হ্যাঁ, মানে ওই ফেজটা থেকে বেরোনোর জন্য ওনার ইয়াশ চোপড়াকে প্রয়োজন ছিল, এবং সেটাই হলো ফাইনালি। তিনের সময় মনে হয় দেখা করলি? হ্যাঁ। কি হয় যখন স্বপ্নের মানুষটার সাথে, মানে ওরকম একজন মানুষকে দেখা? তো প্রথম একটা সুযোগ এলো তো খাকির সময়, কিন্তু যেতে পারলাম না। বম্বেতে পুরো শুটিংটা হচ্ছে সেই সময়, আমার বোধহয় ইফ আই এম নট রং আইসিএসসি পরীক্ষা, তো যেতে পারিনি। বাবাকে এয়ারপোর্ট থেকে যখন রিসিভ করতে গেছিলাম, প্রথম প্রশ্ন ছিল মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করে কিরম লাগলো, হাউ ওয়াজ ইট, হাউ ইজ হি, ওনার ব্যাপারে জানতে ইচ্ছে করছে। বাবা যেরকম, হ্যাঁ ভালোই লাগলো। যাকে দেখে বড় হয়েছি, যার ছবি দেখে তার সঙ্গে কাজ করলাম, ভালোই লাগলো। বাবা তো এইটুকুই আর কি, শো অফ ইমোশন যেটা বললাম। তো যখন 3-এর শুটিং হচ্ছে তখন সেটা কলকাতায় হচ্ছে, তো তখন আমি বললাম এই সুযোগে সদ্ব্যবহার করতেই হবে। বাবাকে বললাম যে আমি কি একটু যেতে পারি শুটিংয়ে? বললো হ্যাঁ আসতে পারো, কিন্তু আমি বলে দিতে পারবো না। এখানে যারা যারা রয়েছে প্রোডাকশন ম্যানেজার থেকে সবাইকেই তুমি খুব ভালো করে চেনো, তখন অলরেডি আমি কাজ করছি, তুমি ফোন করে ওখানে চলে এসো, তুমি চলে আসার পরে ব্যবস্থা আমি করে দেবো। তো তখন আমি ফোন করলাম প্রোডাকশন ম্যানেজারকে, ফোন করে ওই টিটাগড়ে বোধহয়, না টিটাগড়ের ফ্যাক্টরি তুই বলেছিস? টিটাগড় ছিল না, বোটানিক্যাল গার্ডেনের কাছে কোথায় একটা যেন একটা ছিল, আমি এক্স্যাক্ট জায়গাটা মনে পড়ছে না। তো আমি বললাম যে আমি যাচ্ছি, আমি ভাইকে ফোন করলাম, ঋষি আমি যাচ্ছি মিস্টার বচ্চনের সঙ্গে দেখা করতে, আর ইউ ইন্টারেস্টেড, যাবে? হ্যাঁ যাবো। তো গাড়িটা নিয়ে চলে গেলাম। এবারে আমরা গিয়ে পৌঁছচ্ছি, বেশ মানে আমাদের জায়গাটা বলে দিয়েছে, বেশ অনেকটা আগে থেকে উত্তেজনাটা ফিল করতে পারছি। রাস্তাঘাটে বাড়ির থেকে লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, ওইদিকেই দেখছে, মানে একটা বিরাট উত্তেজনা, পুলিশ, ব্যারিকেড, এই সেই। তার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছে না মনে হচ্ছে মানে জুতে যেরকম হয় সেরকম, তুমি যেদিকে তাকাবে সেদিকে মাথা, সেটা গ্রাউন্ড লেভেলে হোক, সেটা আপার লেভেলে হোক, চারিদিকে শুধু লোক। কি না মিস্টার বচ্চন ভ্যান থেকে বেরিয়ে ওই ফ্যাক্টরি শেডে ঢুকবেন, ওইটুকু দেখা যাবে তার জন্যে, আনবিলিভেবল। তো ওখানে গিয়ে পৌঁছলাম, গাড়িটা রাখলাম, আমার তো তখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি, যে ওনাকে আমি দেখবো। ফ্যাক্টরি শেডের ভেতরে ঢুকলাম, খানিকটা যাওয়ার পরে দেখলাম একটা বিরাট ওপেন, একটা অ্যাবান্ডেন্ড ফ্যাক্টরি শেড, তাতে অনেকগুলো টেবিলের দুদিকে বেঞ্চ এরকম সাজানো পরপর। তার একটাতেই দুজন লোক বসে আছে, একটা টেবিল, ওপাশে একজন বসে, এপাশে একজন বসে। ওপাশে বাবা বসে আমার দিকে মুখ করে, এপাশে মিস্টার বচ্চন বসে আমাদের দিকে ব্যাক টু। আমি ওখানে দাঁড়িয়ে জাস্ট ফ্রিজ করে গেছি, কি করব বুঝতে পারছি না। বাবা দেখতে পেলেন আমাদেরকে, দেখলাম এগিয়ে গিয়ে মিস্টার বচ্চনের কানে কিছু একটা বললেন, উনি ঘুরে তাকালেন, মানে কি বলবো আর, মানে তখন মানে গলা টলা শুকিয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। তারপর বাবা এরম ভাবে ডাকলেন, আমি আর ঋষি গেলাম, গিয়ে ওখানে দাঁড়িয়ে জাস্ট গল্প করতে শুরু করলেন যে আচ্ছা তোমরা ওনার ছেলে,
কি করো? অভিনয় করো? আচ্ছা আচ্ছা, কি কাজ করছো এখন? টেলিভিশন করছো? আরে বাবা, টেলিভিশনের কাজ তো সবচেয়ে কঠিন কাজ, সিনেমার কাজ অনেক সহজ। এই সেই এত গল্প করছেন, আমি না জাস্ট আমি কি বলছি আমি জানি না, খানিকটা ঋষি বলে দিচ্ছে, খানিকটা আমি অটো পাইলটে চলছি, আমি খালি দেখে যাচ্ছি লোকটাকে। এ হচ্ছে শোলের যে, এ হচ্ছে মানে দিবান, আমার সব অ্যান্থনি, সব যাচ্ছে, মানে ফ্ল্যাশব্যাক গুলো যাচ্ছে আর কি। আমি ওনার দিকে বোকার মতো তাকিয়ে আছি জাস্ট। তারপরে সবকিছু হলো টলো, আমি দেখছি শুটিং হচ্ছে না, বিলবোদা দাঁড়িয়ে রয়েছে, সবাই ওয়েট করে রয়েছে, উনি গল্প করছেন, তাই জন্য শুটিং হচ্ছে। আমার তো এবার আমি বুঝতে পারছি একটু অসুবিধার সৃষ্টি করছি। হঠাৎ করে উনি বললেন, তো এক সেলফি হয়ে যায়? ইয়েস স্যার প্লিজ। তো একটা ছবি বাবা তুলে দিলেন আমার, ঋষির আর ওনার। তারপর ঋষিকে বললাম, ঋষি সরো, আমি একটা ছবি তুলবো ওনার সঙ্গে, বলে ঋষিকে সরিয়ে ওনার সঙ্গে একটা সেলফি তুললাম। ওই ছবিটা আমার একটা প্রাইজড ছবি। তবে তার আগে ঋদ্ধিমার দৌলতে ওনাকে একবার দেখার সুযোগ হয়েছিল আমার, জানো? আচ্ছা, সেটা হচ্ছে আমরা অনিন্দিতা রিম্পি সঙ্গে দেখা করতে বম্বে গেছি। আমি, ঋদ্ধিমা, ইন্দ্রাশিস বম্বে গেছি, ওখানে ওর বাড়িতেই রয়েছি। তো একদিন আমরা জুহুতে একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করছি, তো আমার খুব ইচ্ছে মিস্টার বচ্চনের বাড়িতে যদি একবার পাসিং এ যাওয়া যায়। ঋদ্ধিমা বলল যে জলসা না আশীর্বাদ? জলসা আর প্রতীক্ষা। প্রতীক্ষা কোনটা ছিল বলতো, যেটাতে উনি এখন থাকেন? জলসাই হবে। জলসা, হ্যাঁ। ঋদ্ধিমা বললো আজকে 11 অক্টোবর ওনার জন্মদিন, তার উপর সানডে, উনি আজকে দেখা দেবেনি, চলো আমরা যাই। আর তখন আমার মনে হচ্ছে জাস্ট অভিনয় শুরু করেছি, তো ওরকম গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়াবো, তার মধ্যে ঋদ্ধিমাকে নিয়ে, এটা তো একটা অরাজকতা চলে ওই সময়টায়। তো সেটা কি করে ম্যানেজ করবো বুঝতে পারছি না। ঋদ্ধিমা বললো চলো, তো আমি বুঝে নেবো ব্যাপারটা। ও তো বরাবরই ভীষণ একটা উদ্যোগ নিয়ে আর কি। ওর জন্যে ফাইনালি যাওয়া হলো, এবং সে ভিড় ঠেলে আমরা ভেতরে ঢুকে, ওনার যে ফটোগ্রাফার উনি আমাদেরকে দেখে বুঝতে পারলেন যে এরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের থেকে একটু অন্যরকম, আমাদেরকে ডেকে নিল সামনের দিকে। এবার আমরা ওয়েট করছি গেটটা কখন খুলবে। আমি না এরম ভাবে দাঁড়িয়ে রয়েছি যাতে ঋদ্ধিমার গায়ে কেউ ঘেঁষতে না পারে। ঠেলা ঠেলি এরম চলছে, আমি রিয়েলাইজ করছি না কি হচ্ছে। হঠাৎ সামনের দরজাটা খুলে গেল, পিছন থেকে একটা ঠেলা এলো, তারপরে সবটা স্লো মোশন হয়ে গেল। আমি দেখলাম একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরা, শাল গায়ে দিয়ে একজন বেরিয়ে এলেন, একটা উঁচু সিঁড়ি মতো একটা কি করা ছিল, তার উপর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাত নাড়লেন। আমার পুরোটা স্লো মোশনে চলছে, তখন কে ধাক্কা মারছে কি হচ্ছে আমার কিচ্ছু মনে নেই। এরকম বেশ খানিকক্ষণ চললো, চলতে 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 ফাইনালি উনি আবার নামতে শুরু করলেন, দরজা বন্ধ হলো, আবার আমার সবটা আবার নর্মাল স্পিডে ফিরে এলো। আমি ঋদ্ধিমাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে এলাম। ঋদ্ধিমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে ওই আমার প্রথম মিস্টার বচ্চনকে দেখা। আর সিংহকে তার ওইরকম ডেনে দেখা, হ্যাঁ ওটা অন্য জিনিস একটা পুরো। কত লোক, বাচ্চা বুড়ো, কেউ বাদ নেই, মানে ওনার ফ্যান্ডম মান্নাতের সামনেও থাকে অবশ্যই। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওনার পরে ওই একজনই আছে যার বাড়ির সামনে ওরকম ভিড় হয়, যাকে দেখার জন্য এরকম একটা উন্মাদনা সৃষ্টি হয়। আচ্ছা, এইটা একটা তোকে ফিক্সে ফেলা, বাবার প্রিয় কয়েকটা পারফরমেন্স তোকে যদি বলতে বলি। বাবার প্রিয় পারফরমেন্স, হ্যাঁ এটা খুব কঠিন। মানে প্রথমত সব কটা তো এখন মনে পড়বে না, যেগুলো মনে পড়বে, যেগুলো আমার সঙ্গে রয়ে গেছে বলতে পারি। ফেলুদা আছে, ফেলুদা সবাই বলবে, তো আমি ওটা আলাদা করে বলছি না। ফেলুদা একটা ইমোশন আমাদের সকলের কাছে। উনি যদি আমার বাবা নাও হতেন, উনি আমার ফেভারিট ফেলুদা হতেন, আমার ধারণা। কারণ আমার বইতে পড়া ফেলুদার সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ করেন বাবা। ফেলুদার পোর্ট্রিয়ালটা তো একটা আলাদা জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্তর করা রুদ্র সেনের ডায়েরি আমার ভীষণ ফেভারিট। বাবার মধ্যে না একটা অদ্ভুত স্মার্টনেস ছিল, যেটা আমি বলবো না ওই জেনারেশনের কারুর মধ্যে ছিল না, কিন্তু বাবার মধ্যে না একটা প্রবাসী বাঙালি স্মার্টনেস ছিল, যেটা হয়তো সেট হিম অ্যাপার্ট, এবং সেইটা ভরপুর দেখা গেছিল রুদ্র সেনের ডায়েরিতে। একটা ভীষণ ভীষণ হলিউডেস্ক ব্যাপারটা, ওইটা আমার খুব ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে দামুতে পটাই চোর আমার ভীষণ ফেভারিট। আর তারপরে অতনুদা একটা ছবি বানিয়েছিলেন, অংশুমানের ছবি, সেই ছবি প্রথম ছবি অতনুদার প্রথম ছবি, হ্যাঁ। তাতে বাবা একটা টিচারের
চরিত্রে অভিনয় করেছিলেন, যার আস্তে আস্তে আইসাইট চলে যাচ্ছে। আহ, ওই ছবিটা দেখতে গিয়ে আমি কি যে হাউ হাউ করে কেঁদেছিলাম। একটা সিন ছিল যেখানে এই অংশুমান তার প্রথম ছবি বানাচ্ছে, তো তার যে ফেভারিট টিচার ছিল তাকে নিয়ে এসছে প্রথম ক্ল্যাপটা দেওয়ার জন্য। তো ওই ক্ল্যাপটা দিতে আসছে, চোখে ভালো করে দেখতে পায় না, তো ধরে ধরে নিয়ে আসছে। তারপরে একটা অদ্ভুত কি করেছিলেন, মানে চোখটাকে ডিফোকাস করে দিয়ে একটা, দেখে মনে হচ্ছে দেখতে সত্যিই অসুবিধে হচ্ছে বা দেখতে পান না, ওইভাবে এসে ক্ল্যাপটা দিলেন, দিয়ে ধরে ধরে নিয়ে যাওয়া হলো। ওটা দেখে আমি কি যে এফেক্টেড হয়েছিলাম, মানে অদ্ভুত অদ্ভুত খারাপ লাগা ছিল একটা। কিন্তু ওই পারফরমেন্সটা একটা দারুণ পারফরমেন্স, ওইটার কথা বলবো। আরো 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 অনেক আছে। ও, একটা টেলিভিশন সিরিয়াল হয়েছিল, এটা আমি জানি না কতজন দেখেছে। প্রভাত রায় একটা টেলিভিশন সিরিয়াল বানিয়েছিলেন আন্দোলন বলে। তাতে একটা ভীষণ খারাপ লোকের চরিত্রে অভিনয় করতেন বাবা। অদ্ভুত একটা, ভীষণ ভীষণ মেইন স্ট্রিম, ভীষণ স্লাইটলি ওভার দ্য টপ, দারুণ। এবং ওই জিনিসটা আরেকটা ছবিতে করেছিলেন, সেটাও প্রভাত রায়ের ছবি। ছবিটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাতে চিরঞ্জিত ছিলেন হিরো, বাবা ছিলেন ভিলেন, এবং তাতে ওইরকম একটা বিভৎস ভিলেনের চরিত্র, কমিক ভিলেন, যেটা এখন ধরো ভবানী রানী করছে বা অনেকেই ওই ওই কমিক ভিলেন বিষয়টা একটা খুব সূক্ষ্ম একটা লাইন ধরে চলতে হয়। তো সেই ওই ওই পারফরমেন্স গুলো আমার সঙ্গে রয়ে গেছে। তো এইগুলোর কথা বলবো, আমি হয়তো মিস করছি, করতেই পারিস, হ্যাঁ, তবে এইগুলোর কথা ইমিডিয়েটলি মাথায় আসছে। ঠিক আছে। পুনে এফটিআই থেকে তারপর গানের ওপারে তুই পৌঁছলি কি করে? মাঝখানে তো বাগনক ছিল কেজির। পুনে থেকে ফেরার পরে থিয়েটার করছি, ওই অপ্সরা থিয়েটারের মামলা চলছে, তখন কৌশিক গাঙ্গুলি বললেন যে আমি ইটিভির জন্য একটা টেলিফিল্ম বানাচ্ছি, তাতে একটা পার্ট আছে, তোকে করতে হবে। তো আমি তো হ্যাঁ না বলার কোনো জায়গাই নেই। কৌশিক গাঙ্গুলি একটা তার টেলিফিল্মে একটা পার্ট দিচ্ছেন, এটা তো বিরাট সৌভাগ্য, এবং আমি অভিনয়টা করতে চাই, তো এটা একটা স্টেপিং স্টোন। তো আমি ওইটা করি, এবং করতে গিয়ে রিয়েলাইজ করি যে হচ্ছে না, একদমই হচ্ছে না, আমি পাচ্ছি না। ক্যামেরা যতক্ষণ ক্যামেরা রোল না হচ্ছে আমি ঠিক আছি, যেই রোল ক্যামেরা অ্যাকশন হচ্ছে আমার সারা বডিটা ফ্রিজ করে যাচ্ছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে। আমি সেটা রিয়েলাইজ করছি। আমি রিহার্সালে পাচ্ছি কিন্তু টেকে পাচ্ছি না। তো ওইটা আমার কাছে একটা খুব লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, যে স্টেজে অভিনয়টা একটা ধরনের, ক্যামেরার সামনে অভিনয়টা আরেকটা ধরনের। এবং তখন কৌশিক গাঙ্গুলি তো বটেই, তার সঙ্গে আমার অর্ধেন্দু ব্যানার্জি এবং দেবেশ রায়চৌধুরীর নাম করতে হবে। এনারা দুজনে মানে এত সিনিয়র, এনারা দুজনে প্রতি পদে আমাকে যেভাবে সাহায্য করেছিলেন, তবে আমি বাগনক চালিয়ে দেখতে পারি না, এত 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 খারাপ আমার কাজ। গানের ওপারে তো মানে ঋষিকে ব্রেক দিতে গিয়ে তুই ভুল করে পেয়ে গেলি খানিকটা বলতে পারো। তবে ব্যাপারটা হচ্ছে যে আমার তখন বাগনক করা হয়ে গেছে, ঋষিকে বুম্বা মামু, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা ভীষণ নেপো শোনাবে না বুম্বা মামু বললাম বলে, কিন্তু এটা তো কিছু করার নেই, ছোটবেলার থেকে বলি, কেন বলি জানি না, কিন্তু এটা এটা তো বলি। তুই তো বেণুবাবুর ছেলে, তুই তো নেপো, কিছু করার নেই, এইটা কি করবি তুই? তো বাবা মা তো তো হ্যাঁ, তো ঋষিকে চাইলো টু লঞ্চ হিম ইন দিস নিউ সিরিয়াল, একটা নতুন মুখের প্রয়োজন। ঋষির মুখটা খুব পছন্দ হলো, এবং তারপরে ঋষি গিয়ে লুক সেট হলো, একটা গান রেকর্ড হলো, তাতে সব কিছুতে ওদের সকলের দারুণ লাগলো। ঋষি করছে এইটা আমি জানি, এবং আমি দাদা হিসেবে ভীষণ গর্বিত যে একটা দারুণ প্রজেক্ট নিয়ে শুরু করছে, টেলিভিশনের কাজ, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রডিউসার, ঋতুপর্ণ ঘোষ স্ক্রিপ্ট রাইটার। সেটা একটা দারুণ কিছু হতে চলেছে, এবং সেটার মধ্যমণি আমার ভাই। তো সেইটা আমার খুব ভালো লাগার বিষয়। তো এইরকম অবস্থায় একদিন সুদেশনাদি ফোন করলেন, করে বললেন যে একটা চরিত্র, অনেকগুলো চরিত্রের জন্য আমরা কিছু অডিশন, এজ গ্রুপের একটা সার্টেন এজ গ্রুপে আমরা অডিশন করছি, তো তুই কি একবার আসবি? আমি একটু একটু বলা বলি করে দেখবো যে হাউ ইউ ডু। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। আমি আইডিয়াজের অফিসে গেলাম, ওখানে কিছু ছবি টবি তোলা হলো না, সেদিন ছবি তোলা হয়নি, সেদিন শুধু ওইটাই হলো। আমি গেলাম ভেতরে, সুদেশনাদি এসে আমার সঙ্গে বসলেন, বসে
স্ক্রিপ্টটা দিলেন, বললেন মুখস্থ করতে হবে না, তো দেখে দেখে পড়, আমি আমি এই এই ডায়লগগুলো আমি বলছি, তোর ডায়লগগুলো তুই বলবি। তো বললেন, আমি আমারগুলো বললাম, করে বললেন যে বাহ ভালো হচ্ছে তো, বেশ, এরকম একটা 3 মাসের একটা চরিত্র আছে, করবি? বললাম, হ্যাঁ। আমি তো মানে আমার কাছে যেরকম বাগনক বললাম, এভরিথিং ইজ আ স্টেপিং স্টোন টুয়ার্ডস হোয়াট আই ওয়ান্ট টু ডু। তো তখন যা আসছে আমি তাই করব, এরকম একটা ব্যাপার। তো এটা এটা একটা ভালো কাজ, যেখানে আমার ভাই রয়েছে, তো সেই কাজটার জন্যে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম অবভিয়াসলি। আরেকদিন গেলাম, ছবি টবি তোলা হলো, একটা লুক সেট মতো হলো। এইবার শুটিং এর দিন আমাদের ARK স্টুডিও বলে একটা স্টুডিওতে কাজ হতো তপসিয়াতে, সেখানে গিয়ে পৌঁছলাম। সেখানে ঢুকে আমার আমাদের সমবয়সী যারা ছিল তাদের সকলের সঙ্গে আলাপ হলো। ঋষি তো ছিলই, ঋষি আলাপ করিয়ে দিল। ওদের অলরেডি শুটিং শুরু হয়ে গেছিল। তো ঋষির সঙ্গে মিমি, ইন্দ্রাশিস, অনিন্দিতা, ওরা অলরেডি কাজ শুরু করে ফেলেছে, এই 4জন অলরেডি কাজ শুরু করে ফেলেছে, এবং আমরা যারা বাকিরা এসেছি তারা তাদের প্রথম দিন। তুই যাদের যাদের নাম বললি তোরা তো এখনো একই রকম বন্ধু। হ্যাঁ, ইন্দ্রাশিস তো মানে বটেই, বটেই, বেড়ে গেছে আরো। হ্যাঁ, আরো বেড়ে গেছে। সেটা খুব ফর্চুনেট, টাচউড। টাচউড আমার পক্ষেও। তো হ্যাঁ, তো ওদের সঙ্গে আলাপ হলো। তারপরে আমি দেখলাম ওরা অলরেডি খুব কমফোর্টেবল, ওরা ওখানে শুটিং করছে রেগুলার বেসিসে। ঋতুদা আসছে ফ্লোরে, ঋষির মেকআপ হলো, ঋতুদার সে মেকআপ পছন্দ হলো না, সে মেকআপ নিজে তুলে দিয়ে নিজে মেকআপ করলেন ঋষিকে, আমি এসব দেখছি বসে বসে। তো তারপরে আমাদেরকে বলা হলো ঋতুদার ঘরে ডাক পড়েছে। তো খুব ভয় ভয় গেলাম। ঋতুদার একটা আলাদা মেকআপ রুম ছিল, ঋতুপর্ণ ঘোষ লেখা। তো সেই ঘরটায় ঢুকলাম। এবারে বললেন যে তোরা যারা যারা এই চরিত্রগুলো করবি নতুন, তাদের সবার আমি আমি তাদের সবাইকে আমি একটু শুনবো, তোরা একটু স্ক্রিপ্ট দেখে দেখেই বল। তো আমরা সবাই আমাদের পার্টগুলো বললাম। আমি সব হয়ে গেল। হওয়ার পরে আমি দেখলাম ঋতুদা এরমভাবে বসে দেখছে, দেখে বলল, গৌরব তুই এই রোলটা করবি না, এই রোলটা ও করবে, আর তুই ওই রোলটা কর। আমি মানে আমি একেবারে ভেঙে পড়লাম ভেতর থেকে, যে আমার অভিনয় ঋতুদার পছন্দ হয়নি। আহ, আর কোনো কারণ তো হতে পারে না, কেন চেঞ্জ করে দিলেন? তারপরে বেরিয়ে এসে, ততদিনে রানাদা সুদেশনাদি আর ইনভলভ নয় প্রজেক্টটার সঙ্গে। জয়দীপ মুখার্জি ডিরেক্টর, জয়দীপ মুখার্জিকে আমি আগে থেকে চিনি, তো জয়দীপ কাকুর কাছে গেলাম, গিয়ে বললাম যে এরকম হয়েছে। বললো, হ্যাঁ, তো তোর মন খারাপ করার কিছু হয়নি, ওটাও একটা 3 মাসের রোল ছিল, এটাও একটা 3 মাসের রোল, তুই মন দিয়ে পাঠটা কর, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দে। আমার মনে হয় না খারাপ লেগেছে বলে তোকে বাদ দিয়েছেন। আমার সেটা তো একটা কনসোলেশন প্রাইজ হিসেবে দেওয়া হলো আর কি। তো খুব মন খারাপ, এবং আমাকে বলা হলো আমাকে যে নতুন চরিত্রটা দেওয়া হয়েছে তার ওই দিন শুটিং নেই। আরো আরো মানে আরো মন খারাপ হয়ে গেল, আমি বাড়ি চলে গেলাম খেলতে এসে ব্যাগ গুছিয়ে বাড়ি। তারপরে যেদিন প্রথম দিন শুটিং, সেদিন গেলাম। আমার সঙ্গে আমার বাবা মায়ের সিন, আমার বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, মায়ের চরিত্রে মা। খুব নার্ভাস। প্রসেনজিৎ চ্যাটার্জি মনিটরে বসে রয়েছে, প্রথম শট দেব আমি, মানে বিভৎস নার্ভাস। তার মধ্যে আমার মনে হচ্ছে ঋতুদার আমার অভিনয় পছন্দ হয়নি। তো করলাম একটা আমার মতো করে, উজাড় করে, এবং বুমামাম এসে বলল ভালো হয়েছে বলে চলে গেল। ভালো। তো তারপরে ওই হতে থাকলো, এগোতে থাকলো, এবং ফর্চুনেটলি ওই চরিত্রটা প্রদীপ্ত লাহিড়ী ঋতুদার লেখার গুণে একটা দারুণ জায়গা পেল দর্শকের মনে, এবং সেটা 3 মাসের চরিত্র থাকলো না, এবং সেটা আমার বিরাট সৌভাগ্য, বিরাট। এখানে একটা ছোট্ট জাম্প করছি। তারপর যখন কোনো এক মে, পারহ্যাপস মে না এপ্রিল, মেতে খবর এলো যে ঋতুদার নেই, সেদিন তোর কেমন, কি ফিল করেছিলি? প্রথমেই তো খুব শকড হয়েছিলাম, বিশ্বাস করতে পারিনি। তারপরে বাবার সঙ্গে ইন্দ্রাণী পার্কের বাড়িটায় গেলাম, ভাবতেই পারছিলাম না আর কি, মানে কিছু, এই তো সুস্থ সবল একটা লোক, সে এতগুলো কাজ করছে, হঠাৎ কি হলো, মানে তো এইটা আমি খুব খারাপ লেগেছিল। এবং ঋতুদা হাতে ধরে না আমাকে, আমি একবারই সুযোগ পেয়েছিলাম ওনার ডিরেকশনে কাজ করার, গানের ওপরে চলাকালীনই একটা সিন উনি এসে শ্যুট করেছিলেন, যেখানে প্রদীপ্ত আর পুপের প্রথম দেখা হচ্ছে। তো ওই সিনটা শ্যুট করার সময় প্রথমেই এসে মানে বকেছিলেন, এত চেঁচিয়েছিস কেন, সিনটা রিজেক্ট করে দিয়েছে, এত জোরে জোরে কথা বলেছিস।
তখন বললাম যে সাউন্ড রেকর্ডিস্ট বলেছিলেন যে থ্রোটা রাখতে, থ্রো রাখতে গিয়ে তো অভিনয় বরবাদ হয়ে গেছে, ফিস ফিস করে কথা বলবি, সাউন্ড রেকর্ড করাটা সাউন্ড রেকর্ডিস্টের কাজ। তারপরে আমাকে বসিয়ে চরিত্রটা নিয়ে কত কি বললেন, আমি সবটা শুনলাম এবং আমি রিয়েলাইজ করলাম যে ওই সেশনটার আগের আমি আর পরের আমির মধ্যে একটা তফাৎ হয়ে গেছে। কি করে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, আমি অভিনেতা হিসেবে বদলে গেলাম। তো সেইটা মানে ঋতুদা ইজ ওয়ান অফ মাই টিচার্স। এত অল্প সময়ের জন্য তাকে পেয়েছি, কিন্তু অনেকটা শিখিয়ে গেছেন আমাকে। তো ঋতুদার চলে যাওয়াটা আমার কাছে খুবই খুবই কষ্টের, খুবই। এরপর আসছে সেই ছবি, যেই ছবি থেকে একটা জীবন মেয়াদী বন্ধুত্বের সূত্রপাত, এবং তার সঙ্গে এক ছবিতেই বিয়ে, শিশি স্টুডিও, সেটাও ঘটে যায়। সেটা হচ্ছে রং মিলান্তি, আমার অত্যন্ত প্রিয় ছবি। আমি বহুবার তোদের বলেছি এবং সবাইকেই বলি এটা, যে আমার মনে আছে রং মিলান্তির শুটিং হচ্ছে ইয়েতে, লেকে লেকে লেকে। তুমি ওখানে এলে, আমি হাঁ করে তোমায় দেখছি তখন, মানে তুমি এসেছো, এইটাই একটা বিরাট বড় ব্যাপার আর কি, যে রাহুল দা এসছে। কেজির সঙ্গে কথা বলে বেরিয়ে যাচ্ছিলে, তারপর আমার দিকে ঘুরে বললে তোর কার্ডটা কিন্তু বাড়িতে আছে। তো রাহুল দা আমার সঙ্গে কথা বললো, এইটা আমার মানে বিরাট। এবং তারপরেই রং মিলান্তি রিলিজের পরে তোমার সঙ্গে আমার প্রথম দেখা রূপকথা নয়ের লুক সেটে, তুমি এসে আমাকে এই কথাটা বলেছিলে যে আমার কি ভালো লেগেছে। এটা আমার কাছে খুব বড় পাওয়া ছিল। না না, তুই এবার তোদের এই রং মিলান্তির জার্নিটা। রং মিলান্তির জার্নিটা খুব খুব বড়, কিন্তু রং মিলান্তি ঘটনাচক্রে কৌশিক গাঙ্গুলি একদিন আমায় ফোন করলেন, করে বললেন গানের ওপরে দেখলাম তুই তো দারুণ পাঠ করছিস, এবার তো একসঙ্গে একটা কাজ করতে হয়। হ্যাঁ তুমি বলো, বললেই তো আমি রাজি। আমি একটা ছবি ভেবেছি, তোকে সত্যি কথাই বলছি, তোদের সিনিয়র ব্যাচকে নিয়ে ভেবেছিলাম আগে ছবিটা, আমরা ছিলাম সেই ব্যাচে। এবং কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটু অল্প বয়সী কেউ হলে বেটার সুটেড ফর দ্য স্টোরি। তো তাই জন্য আমি চাইছি তোদের বয়সী অভিনেতা অভিনেত্রীরা করুক। তো চলে আয় একদিন। আমি গেলাম, গিয়ে জানতে পারলাম ইন্দ্রাশিসেরও ডাক পড়েছে। আমরা স্ক্রিপ্টটা শুনলাম, স্ক্রিপ্টটা শুনে ও না, এর আগে অনেক গল্প আছে, অনেক গল্প আছে। সেটা হচ্ছে যে প্রথমত কাস্টিংটা সেট হচ্ছিল না। আমাকে বলেছেন রিকের চরিত্রে অভিনয় করার কথা, বাকি 3টে ছেলের চরিত্রে কাকে কাকে নেওয়া হবে সেটা নিয়ে অনেক রকম পারমিউটেশন কম্বিনেশন চলছে। এবং সেখানে আমি উপস্থিত, মানে আমাকে ডাকছেন রোজই যে এ দেখার জন্যে যে ওর সঙ্গে কিরম লাগছে, ওর পাশে দাঁড়িয়ে কিরম লাগছে, বন্ধু মনে হচ্ছে কিনা, বয়সে বড় লাগছে কিনা, বয়সে ছোট লাগছে কিনা। তো আমি এই প্রসেসটা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে উজানের সঙ্গে বসে ভিডিও গেম খেলছি আর কি। তো আমি জানি না কি হচ্ছে। তো আমি দেখছি এক একজন আসছে, তাদের অনেকেই প্রতিষ্ঠিত অভিনেতা। তো এ এলো, ও এলো, সে এলো, এরকম করতে 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 ফাইনালি ছেলেদের কাস্টিংটা একটা জায়গায় গিয়ে ফিক্স হলো, যে ইন্দ্রাশিস করছে টিটো, গৌরব করছে, চরিত্রটার নাম কি ছিল জানো? এ বাবা, ঠিক আছে, এতদিন তানাজি করছে লাদেন। তো এইগুলো ফিক্স হয়েছে, কিন্তু হিরোইন পাওয়া যাচ্ছে না। কৌশিক গাঙ্গুলি যেরকম মেয়েকে দেখছেন সেইটা কারোর সঙ্গে খাপ খাচ্ছে না, কোনো এস্টাবলিশড হিরোইনের সঙ্গেও খাচ্ছে না, কোনো নতুন মেয়ে যাকে আমাদেরকে বলছেন যে তোদের চেনা কেউ আছে, তুই আমার কাছে নিয়ে অভিনয় করিয়ে নেওয়াটা আমার কাজ। আমার একটা এইরকম মেয়ে দরকার, একটা ইনোসেন্স থাকবে, একটা অদ্ভুত একটা ওয়েস্টার্ন ব্যাপার থাকবে, অথচ বাঙালি, মানে একটা অনেকগুলো জিনিস একটা মানুষের মধ্যে চাইছিলেন। তো সেইটা কিছুতেই হচ্ছে না। তো ঘটনাচক্রে ঋদ্ধিমা তো সহজ কথা এসে এই গল্পটা বলেছে যে কি অদ্ভুত একটা কোইন্সিডেন্স ওর কাস্টিংটা। এবং তারপরে ফাইনালি ঋদ্ধিমা ঘোষকে কাস্ট করা হয় ওই চরিত্রে, এবং তারপরে স্ক্রিপ্ট রিডিংটা হয়। এবার স্ক্রিপ্ট রিডিং এ যখন যা, আচ্ছা, এই কোইন্সিডেন্সটা আমি আগে ভাবিনি, এখন কথা বলতে গিয়ে মনে পড়ছে। তোদের প্রেমটা যে হবে এটা তো কেউ জানতো না, অথচ তোর সাথেই তো জুটিটা হয় আলটিমেটলি। এটা কিন্তু অদ্ভুত। আচ্ছা, তো স্ক্রিপ্ট রিডিং এ গেলাম, আমি আর ইন্দ্রাশিস গানের উপরে শুটিং থেকে গেলাম।
আমি খুব এক্সাইটেড যে অন্তত ইন্দ্রাশিস তো আছে একটা কেউ যাকে আমি হোল্ড অন টু। হ্যাঁ যার সঙ্গে রেগুলার কাজ করছি, একটা কমফর্ট জোন রয়েছে, কারণ ঋদ্ধিমার সঙ্গে আলাপ নেই। গৌরবকে আমি 1-2 বার দেখেছি, আই নো হু হি ইজ, ও আমাকেও চেনে, কিন্তু ওইটুকুই। তানাজি আমার কলেজে এক ব্যাচ সিনিয়র ছিল, ও তখন টিন ক্যান বলে নাটকের দল করেছে, ও সুপারস্টার তখন সেন্ট জেভিয়ার্স কলেজে। তো তানাজির সঙ্গেও যে একটা দারুণ হৃদ্যতা আছে তা নয়, তো ইন্দ্রাশিস আমার একমাত্র সম্বল। আমরা গেছি স্ক্রিপ্ট শুনতে, আমি আর ইন্দ্রাশিস সবার আগে পৌঁছে গেছি, বসে হঠাৎ করে দরজা খুলে অত্যন্ত সুন্দরী মেয়ে ঢুকলো, এবং তার অসম্ভব ফর্সা বাবাকে নিয়ে দুজনে ঢুকে এসে বসলো। আর আমি না, খুব সুন্দরী মেয়ে হলে চোখে চোখ রাখতে অসুবিধা হয়, তা আমার খুব অসুবিধা হচ্ছিল আর কি ওর দিকে তাকাতে, এত সুন্দরী মেয়ে যে আমি তাকাতে পারছি না, এরকম একটা ব্যাপার আর কি। তো এসে বসলো, পুরো স্ক্রিপ্টটা শোনা হলো, খুব খুব ভালো লাগলো, একটা দারুণ দারুণ গল্প শুনলাম, এবং এবং তাতে একটা চুম্বন দৃশ্য ছিল, এবং সেটা স্ক্রিপ্টে শুনে আমি একটু আর চোখে ঋদ্ধিমার দিকে তাকাচ্ছি আর ভাবছি পারবো তো। কেজি আমাকে আগে থেকে বলেছে, তুই কেন এটা ভাবছিস, আমি করিয়ে নেবো, তুই চিন্তা করিস না। তো এইসব মাথায় চলছে। তো ফাইনালি স্ক্রিপ্টটা শোনা হলো, খুব ভালো লাগলো, সবাই চলে গেলাম, এবং পুজোর পর শুটিংটা শুরু হলো। আরে মন মে লাড্ডু কব ফুটা? এটা আমি মানে আমাদের শুটিং শুরু হওয়ার আগে একটা রেকিতে, বোলপুরের রেকিতে আমাদেরকে কেজি নিয়ে গেছিল সঙ্গে, বলেছিলেন যে তো আমার মনে হয় যে তোরা যদি রেকিতে আমার সঙ্গে যাস, ওখানে তো কোনো কাজ হবে না, তোদের এই 5 জনের একটা বন্ধুত্ব হোক, আমি খুব চাই, সেইটা আমার ছবির স্বার্থে আমি চাই। তো আমরা যখন যাচ্ছি, আমার মনে আছে কেজি অন্য গাড়ির থেকে মেসেজ করছে, প্লিজ একটু কথা বল, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা কর। তো ওরম ভাবে তো হয় না। তো ওখানে গিয়ে পৌঁছলাম, একটু স্ক্রিপ্ট নিয়ে বসা হলো, তারপর সন্ধেবেলা ওই যে আড্ডাটা শুরু হলো না, তাতে আমি রিয়েলাইজ করলাম যে না, এদেরকে তো যেরকম ভেবেছিলাম ওরকম নয় ব্যাপারটা। এরা ভীষণ হই হই, এরা সকলে খুব মানে ভীষণ মিশুকে, ভীষণ ভালো, এদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে। এবং স্পেশালি ঋদ্ধিমাকে দেখে মনে হয়েছিল সে ভীষণ প্রপার, মানে একটা চ্যাংড়ামিটা পরে ধরা পড়ে, এইটাই হচ্ছে ব্যাপার। মানে ওর মধ্যে যে একটা প্রচন্ড দুষ্টুমি রয়েছে, প্রচন্ড একটা মিশুকে ব্যাপার রয়েছে, এইটা ধরা পড়তে একটু সময় লাগলো। তো তারপরে রেকিটা হলো, রেকির থেকে আমরা বন্ধুত্বটা তৈরি হয়ে গেল, এবং তারপরে ফিরে এসে পুজোর পর থেকে শুটিং, পুজোর পরে রেকি হয়েছিল এক্স্যাক্ট মনে পড়ছে না এখন, যাই হোক, তারপর শুটিং শুরু হলো, কলকাতার পোর্শন শুট হলো, তারপরে আমরা গেলাম বোলপুর, তারপরে গেলাম দার্জিলিং। বাই দ্য টাইম ছবি শুটিংটা শেষ হলো, আমরা একেবারে হৃদয়ের বন্ধু হয়ে গেছি, এবং ঋদ্ধিমার সঙ্গে যে ভালো লাগাটা তৈরি হয়েছে, সেটা ছবি চলাকালীনই হয়েছে, মাঝপথেই হয়েছে, এবং একে অপরকে বলেও ফেলেছি শুটিং চলার মধ্যিখানে, উইচ ইজ ডেঞ্জারাস। যদি আমাকে না বলতো তাহলে বিপদ হতো, কিন্তু ফর্চুনেটলি সেটা হয়নি। এবং আমি কৌশিক গাঙ্গুলির কাছে চিরকৃতজ্ঞ, আমাকে আমার প্রথম ছবি দেওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমার জীবন সঙ্গিনীকে এইভাবে খুঁজে আনার জন্য। অভিনয় তো যেদিন থেকে তুই শুরু করেছিস, তারপর রূপকথা নয় বল, যা যা ছবি তুই করেছিস, তুই সবসময় প্রশংসিত হতে থেকেছিস। ইনফ্যাক্ট আমাদের এই সহজ কথায় শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার প্রিয় অ্যাডাপ্টেশন, তার নিজের গল্প ছায়াময়ের কথা বলেছেন। আরে বাবা, হ্যাঁ, তো বলেছিলেন। কিন্তু আজকে আমি এপিসোডের শুরুতেই বললাম, এই মানুষটার থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা অনুপ্রেরণা আমি পেয়েছি। তুই যখন, সবাই বলছে যে এখন রেডিও মিডিয়াম হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ, সেখানে নিজেকে ভোকাল আর্টিস্ট হিসেবে কবে আবিষ্কার করলি, কিভাবে আবিষ্কার করলি? তারপর আমি আরো জিজ্ঞাসা করছি। এটা প্রথমত ঘটনাচক্রে, এবং দ্বিতীয়ত এর কৃতিত্ব আমি আমার বাবাকে খানিকটা দেবো। তার কারণ হচ্ছে আমার বাবা আমাকে খুব ইন্সপায়ার করেছিলেন। আমি যখন সানডে সাসপেন্স শুরু হয় বোধহয়, আমি তখন কলেজে পড়ি বা ওই রকম সময়,
আরেকটু পরে, এক্স্যাক্ট সময়টা মনে নেই। তখন থেকে আমি সানডে সাসপেন্সের ফ্যান, এবং সানডে সাসপেন্স শুনতে ভালো লাগে, এবং বাবা যেটা করেন সেটা আমার একটা খুব ভালো লাগার জিনিস, এবং সবসময় মনে হয় যে কোনোদিন যদি একটা সুযোগ পাই, কোনোদিন যদি একটা সুযোগ পাই। ইনফ্যাক্ট আমি কতবার মনে মনে আহ, এটা ভেবেছি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি কিভাবে পড়বো, কিভাবে কিরমভাবে অভিনয়টা করব, বা আমার উচ্চারণটা কিভাবে হবে, এইসব নিয়ে অনেক কিছু ভেবেছি। এবং সেটা সবচেয়ে বেশি যেটা করেছি সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে ভেবেছি যে কিছু গলা অডিওতে শুনতে এত ভালো লাগে কেন। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য বেস, ভীষণ ভারী গলা। তুই দুটো একদম উদাহরণ দিয়ে বলেছিলিস, আমি তোকে মনে করি অমিতাভ বচ্চন অ্যান্ড অমরিশ পুরী। হ্যাঁ, তোমাকে একটু এটার যে অমরিশ পুরীর গলাটা তো অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনের থেকে অনেক বেশি ভারী, কিন্তু অমিতাভ বচ্চন যখন কিছু বলেন তখন আমরা মন দিয়ে শুনি, আমাদের শুনতে ইচ্ছে করে। সেটা কেন, এইটা ধরার চেষ্টা করেছিলাম। এবং এটা আমার বাবার ক্ষেত্রেও ভীষণভাবে লাগে, যে বাবা যখন একটা গল্প পড়েন তখন সেটা শুনতে খুব ভালো লাগে, হুক হয়ে যায়, এটা কেন হয়। তো এটার তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে সুযোগ পেলেই বই নিয়ে জোরে জোরে পড়তাম। আর তখন আমার কাছে খুবই একটা বেসিক ফোন, তাতে একটা রেকর্ডার ছিল, তো সেই রেকর্ডারে রেকর্ড করতাম, তারপর সেটা প্লেব্যাক করে শুনতাম, তারপরে পয়েন্ট আউট করার চেষ্টা করতাম যে এইটা কেন ভালো, এটা কেন ভালো নয়, এটা কীরকম হলে আমার শুনতে ভালো লাগতো। এইভাবে সানডে সাসপেন্স করার অনেক আগে থেকে আর কি, মানে অডিওর যে কোনো কাজ করার অনেক আগে থেকে নিজেকে একটা অজান্তেই তৈরি করতে থেকেছি। এবং ঘটনাচক্রে এই সুযোগ আমার কাছে আসে। অগ্নি আমাকে হঠাৎ একদিন বলে যে দার্জিলিং জমজমাট করছি আমরা, সেখানে ফেলুদার গল্প, সেখানে একটা চরিত্র। ও সেখানে ফেলুদা নয়, একটা চরিত্র। হ্যাঁ, ফেলুদা তো বাবা করছেন ও। সেখানে, একটা চরিত্র, এটা যদি তুমি করো। হ্যাঁ, অফকোর্স করবো। তো সেই চরিত্রটা গিয়ে করলাম। আমি ওকে বারবারই বলেছিলাম যে তুমি কিন্তু আমাকে গাইড করে দিও, কারণ অডিওতে আমি এর আগে কখনো কাজ করিনি। তো তো হয়তো স্ক্রিন অ্যাক্টিংয়ে যতটা সাবলীল থাকা যায়, অডিওতে আরেকটু আরেকটু কেয়ারফুল থাকতে হয় উচ্চারণে, যাতে কথা জড়িয়ে না যায়, যাতে পরিষ্কার বুঝতে পারে কি বললাম। সেইটা একটু অগ্নিকে আমি বলেছিলাম আমায় গাইড করে দিই, এবং ও করেও ছিল। ওইটা আমার খুব একটা ভালো লাগার এক্সপিরিয়েন্স হয়। তারপরে হঠাৎ একদিন দীপ আমাকে ফোন করে, দীপাঞ্জন ঘোষ ফোন করে বলে যে আমরা সানডে সাসপেন্সে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো করছি, তো সেটা তুমি কি করতে ইন্টারেস্টেড? অফকোর্স ইন্টারেস্টেড। কোন চরিত্রটা? বললো কাউন্টের চরিত্রটা। কি বলছো? আমি? তুমি তুমি শিওর? বললো হ্যাঁ, আমি 100% শিওর, আমি তোমাকেই চাই। বললাম ঠিক আছে, আমাকে প্লিজ পাঠাও, আমি একটু পড়াশোনা শুরু করি। তো আমি যেটা সবসময় করে থাকি আর কি, প্রচুর পড়াশোনা করে ফেললাম, বারবার স্ক্রিপ্টটা পড়লাম, ক্যারেক্টারাইজেশন তৈরি করলাম, একটা অল্প বয়স থেকে বেশি বয়স কিভাবে সেটাকে মডুলেট করব, শুধুমাত্র গলা দিয়ে বোঝাতে হবে, পেসিং দিয়ে বোঝাতে হবে। মানুষটা বদলে যাচ্ছে, শুরুর দিকে একটা গোবেচারা ছেলে, যে পরের দিকে গিয়ে একটা হিংস্র মানুষ হয়ে উঠছে। এই জিনিসগুলো নিজের মতো করে তৈরি করলাম। এবং ফাইনালি যখন রেকর্ড করতে গেলাম, দীপ ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং, এবং আমাকে একটা ভীষণ ফ্রিডম দিয়েছিল টু ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু, হাউ আই সি দ্য দীপ দুর্দান্ত, মানে দুর্দান্ত, মানে পরিচালক হিসেবে দীপ আমাকে, মানে দীপের বিরাট কৃতিত্ব অনেকেই বলে যা ভীষণ। এবং দীপ বাচিক শিল্পী হিসেবেও আমি দীপের ভীষণ ফ্যান, ভীষণ ফ্যান। যেভাবে গল্পটা বলে না, ও এখন যেটা করে কলকাতার ইতিহাস নিয়ে, সেটা তো হাফ প্যান্ট হিস্ট্রি, দারুণ দারুণ। দারুণ। এর আগেও একটা মির্চিতে থাকাকালীনও একটা সিরিজ করেছিল, সেইটা শুনে আমি বলেছিলাম যে তুমি প্লিজ এটা আরো করো, কলকাতার হিস্ট্রি নিয়ে। ওইটার শোটার নাম অনেকেই জানবেন হয়তো, আমি আমার এত বাজে, আমিও ভুলে গেছি কলকাতার রাস্তাগুলোর নাম নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ ওটা। তো দীপ আমাকে যেভাবে একটা একটা ফ্রিডম দিল, আমি একদম মানে লিটারালি খুলে খেলা যেটা বলে সেইটাই করলাম। এবং ভাবিনি যে এই ধরনের একটা গ্রহণযোগ্যতা হবে, বা এই ধরনের একটা ভালো লাগা তৈরি হবে। আমি ভেবেছিলাম একটা 6 ঘন্টার গল্প, মানুষের এত পেশেন্স আছে বসে শোনার, শুনবে তো লোকে, আমি তো উজাড় করে দিচ্ছি। এতটাই উজাড় করেছিলাম যে রেকর্ডিংয়ের পরে বাড়ি এসে
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, রিদিমা আমাকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিয়েছিল, এতটা ড্রেনড হয়ে গেছিলাম। কিন্তু ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। মানে তারপরে যে ভালোবাসাটা পেলাম শ্রোতাদের থেকে, আমি সত্যি ভাবিনি যে এই মাধ্যমে এই ধরনের একটা রিচ বা এই ধরনের একটা ফ্যান্ডম যে তৈরি হতে পারে, এইটা আমার ভাবনার বাইরে। মানে অনেক ছবি করে আমি এত ভালোবাসা বা এত এমন উন্মাদনা দেখিনি যেটা মন্টে ক্রিস্টো নিয়ে দেখেছি। তুই বারবার উচ্চারণের কথা বলছিলিস, এখানে একটা অদ্ভুত জিনিস আছে তোর উচ্চারণে, যেটা আমি সিরিয়াসলি জানতে চাই, যেটা আমি মানে সব অভিনেতা অ্যাচিভ করতে পারলে তার পক্ষে বিশাল ব্যাপার হবে, যে তোর উচ্চারণের মধ্যে ক্রিস্টাল ক্ল্যারিটি আছে, সেটা অনেক অভিনেতারই আছে, কিন্তু আবার সেই ক্ল্যারিটির পিছনে কোনো পরিশ্রম আমরা টের পাই না। মানে ইটস লাইক রোহিত শর্মা's ব্যাটিং। মানে অবশ্যই তার পিছনে পরিশ্রম আছে, দীর্ঘ পরিশ্রম আছে, কাঙ্গালিক খেলা থেকে শুরু করে সব আছে, কিন্তু আমরা দেখতে পাই না, আমাদের মনে হয় খুব অবলীলায় খেলছে। এই উচ্চারণের ব্যালেন্সটা, যে আমি ঠিক উচ্চারণ করব, যখন বাংলাটা করব বাংলাটা বাংলার মতন হবে, ইংরেজিটা ইংরেজির মতন হবে, কিন্তু তার পিছনে কোনো খাটনি যেন দেখতে না পাওয়া যায়, এইটা কি করে, হাউ ডু উই স্ট্রাইক দ্যাট ব্যালেন্স? এইটার জন্যে অনেকটা কৃতিত্ব আমার বাবাকে আমি দেবো, যে খুবই অল্প বয়স থেকে উচ্চারণ স্পষ্ট করার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন। যে মানে এতটাই, মানে আমার মনে আছে বাবা বলতেন যে আমরা যদি কথা জড়িয়ে কথা বলতাম উত্তরই দিতেন না, কি বললে বুঝতে পারিনি, পরিষ্কার করে বলো তারপরে উত্তর দেবো। তো এইটার থেকে না, আর আমি বরাবরই ওই, যেহেতু বাবা প্রীতি একটা আমার প্রচন্ড, বাবাকে ইমপ্রেস করতে হবে, বাবার মতো উচ্চারণ হতে হবে। তো সেই জায়গার থেকে আর কি আমি হয়তো অজান্তেই খুব বেশি পরিশ্রম করেছিলাম যাতে বাবা ইমপ্রেসড হয়, এবং সেটা হতে 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 সেকেন্ড নেচার হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স ইংরেজি নিয়ে মায়ের একটা বিরাট, মানে মা আমাদেরকে ওই সেম ইংরেজিতে কথা না বললে উত্তর দেবো না, মাঝে মাঝে, সবসময় না, কিন্তু যখন মানে আমাদের যাতে ইংরেজি বলায় কনফিডেন্স তৈরি হয় সেইটা, এবং ইংরেজি উচ্চারণ, গ্রামাটিক্যাল এরর, এগুলো ধরে 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 ধরে। তো এই এই আমার ছোট থেকে বড় হওয়া, আমার আপব্রিঙ্গিংটাই হয়তো উচ্চারণটাকে ঘষা মাজা করেছে, এবং তারপরে আমি আরো ঘষা মাজা করেছি ওই যেটা বললাম। আচ্ছা, তুই এই যে তোর গলার যে নতুন পৃথিবীটা খুললো, তারপর তোর কি কোনো এক্সারসাইজ আছে বা কোনো রিচুয়াল আছে বা কোনো প্র্যাকটিস আছে ভোকালের জন্য? কিছু কিছু এক্সারসাইজেস আছে যেগুলো আমি রেকর্ডিং এর দিন করি। সেগুলো হচ্ছে বেসিক্যালি মাসেলগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, যাতে, কারণ অনেক সময় কি হয় যে আমি চুপচাপ সকালবেলা ঘুম থেকে উঠলাম, চুপচাপ চান টান করে চুপচাপ গাড়ি চালিয়ে গিয়ে একটা রেকর্ডিং স্টুডিওতে বসে হঠাৎ প্রচুর অভিনয় করছি, তখন এই মাসেলগুলো, আরে আমার হয়, একটু আড়ষ্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাওয়ার পর ঠিক হয়। হ্যাঁ, তো সেইটা কিছু এক্সারসাইজেস আছে যেগুলো আমি করি। সেই এক্সারসাইজগুলো 4 বাকেট ট্রেনিং। আচ্ছা, যেগুলো থিয়েটারে মানে শো এর আগে আমাদেরকে করতে বলা হতো। মানে সেটা ভোকাল কর্ডের, মুখের, ঠোঁটের, তারপরে জয়ের, এই সমস্ত কিছু এক্সারসাইজ আছে, সেগুলো করে তারপরে আমি শুরু করি, তাতে আমার একটু সুবিধা হয়। কিন্তু তার বাইরে আমি যে মানে গলা নিয়ে খুব মানে আমি সকালে উঠে রেওয়াজ করি না। আমি বরফ তো খাস? বরফ খুবই রেয়ারলি খাই, তুমি দেখবে প্রচন্ড গরম হলে তবেই বরফ খাই। আমি বরফটা খুব একটা মানে একটু অ্যাভয়েড করেই চলি। তো ঠান্ডা জলটাও ওইটাই একমাত্র, আদারওয়াইজ আর কিছু সেরকম করি না। আচ্ছা, তোর মনে হয় না তুই এই যে গলার পৃথিবীটা পেয়েছিস বা কণ্ঠের পৃথিবীটা পেয়েছিস, তোর একটা দুঃখ এবার তুই ওভারকাম করতে পারবি? রাহুল দা, আমি বাবার মতন হাইটটা কেন পেলাম না? তাহলে আমি অন্তত একটা ডিটেকটিভ করতে পারতাম। এখন তুই ডিটেকটিভ করে ফেলেছিস। এমনি মানে ভিজুয়াল মিডিয়াতেই ব্যোমকেশ তোর এত পপুলার, আমার বন্ধুরা তোকে ফোন করে বলেছে যে তাদের কত প্রিয় ব্যোমকেশ। না, আমি তার বাইরেও বলছি যে আজকে তুই শিকারি, জিম করবেট থেকে শুরু করে তোর গলার পৃথিবীতে তো তুই সীমাহীন। এইটা ঠিক যে বাবার ভালো গুণ তো কিছুই পেলাম না,
কিছুই পেলি না? গলা, উচ্চারণ, হ্যাঁ সেগুলো ভদ্রতা ট্রেন করিয়েছেন, কিন্তু বাবার মতো হতে পারিনি আর কি। কিন্তু এই এই যে একটা আমি ছোটবেলার থেকে শুনে এসেছি যে ও তুমি ওনার ছেলে, ওনার গলাটা কিন্তু আমার দারুণ লাগে। এখন যখন কেউ এসে বলে আপনার গলাটা আমার দারুণ লাগে, এটা যে আমার একটা কি ভালো লাগা তৈরি হয় যে জানি না এটা বলাটা উচিত হচ্ছে কিনা, কিন্তু এটা একটা ভ্যালিডেশন দেয়, এটা সুযোগ্য পুত্র টাইপের একটা একটা ভাবনা তৈরি হয় যে কিছুটা হলেও কিছু পেরেছি। আর সারা জীবন একটা খানিকটা হলেও তো রিফ্লেক্টেড গ্লোরির মধ্যেই থেকেছি, কারণ বাবার মতো মানে ওই ওই জিনিস হওয়া যায় না। কিন্তু কিন্তু এই এই যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হওয়া, আমার গলাটা লোকের ভালো লাগা, এটা আমাকে খুব খুব আনন্দ দেয়। এবং মনে হয় যে আমি তো বাবাকে শুনেই ইন্সপায়ার্ড হয়েছিলাম অডিওর কাজ করায়, তো সেই অডিওর কাজ করে আজকে লোকে এত ভালোবাসা দিচ্ছে, এইটা এবং এমনকি বেনু কাকু নিজে তোকে মেসেজ করেছে যে প্রাউড অফ ইউ, হ্যাঁ, এবং সেটা দেখে তুই কেঁদে ফেলেছিস। তো এটা খুব খুব খুবই খুব ভালো লাগার, খুব ভালো লাগার। এবং তুমি ভাবো না যে সিনেমা করে তো রাস্তাঘাটে লোকে দাঁড় করিয়ে বলে যে একটা সেলফি নেবো বা ওই কাজটা খুব ভালো ছিল, এটা অডিওর কাজেও যে হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। মানে আমাকে কেউ দাঁড় করিয়ে যখন বলে কাউন্টের সঙ্গে একটা ছবি তুলবো, এডমন্ড দান্তেজের সঙ্গে একটা ছবি তুলবো, এটা আমাকে খুব আনন্দ দেয় এবং খুব ভালো লাগে। আমি আমার এবং গত বছর বুক ফেয়ারে গেছিলাম মির্চি স্টলে, সেখানে গিয়ে লিটারেলি অডিয়েন্স থেকে রিকোয়েস্ট আসছে ডায়ালগ বলার। মানে এটা তো সিনেমায় হয়, সিনেমার হিরোরা কোথাও গেলে তাদেরকে ডায়ালগ বলার জন্য রিকোয়েস্ট করে এবং সেটা শুনে লোকে একটা চিৎকার চেঁচামেচি, সেইটা মন্টে ক্রিস্টোর জন্য হচ্ছে বা অডিওতে আমার করা ব্যোমকেশের জন্য হচ্ছে। এইটা যে কি একটা অদ্ভুত ভালো লাগার জায়গা না, এটা বলে বোঝানো খুব মুশকিল, খুব মুশকিল। বিয়ে, এটা নিয়ে কিছু প্রশ্ন করতে আমার অবাক লাগছে, কারণ আমি তো সবটা জানি। আমি কি জিজ্ঞাসা করি বলতো তোকে? ঠিক আছে, আপনাদের জন্য করছি। কবে, কেন, কিভাবে ডিসাইড করলি যে বিয়ে করি? এবার অনেক হয়েছে, জ্বালাতে যদি হয় একসাথেই থেকে জ্বালাই। তো আমাদের বিয়ে করার সিদ্ধান্তটা একান্তই একসঙ্গে থাকার ইচ্ছে থেকে। আমাদের বাবা মারা বলে দিয়েছিলেন দুতরফেই যে বিয়ে করবে তারপরে একসঙ্গে থাকবে। তো আমাদের মনে হলো যে এইবার একটু একসঙ্গে থাকতে পারলে ভালো হয়। মানে তখন রোজই আমি ঋদ্ধিমার বাড়ি যাচ্ছি, অনেক রাত্রির করে ফিরছি, সারাদিন ওর সঙ্গে থেকে রাত্রি করে ফিরছি। তো এইটা, এবং তারপর বাড়িতে বকা খাচ্ছি যে এত দেরি করে বন্ধুর বাড়ি থেকে ফিরছো, এই 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 ধরনের একটা। তারপরে ডিসাইড করলাম যে না, এবারে একসঙ্গে থাকার একটা উপায় করতে হবে, এবং তার জন্য বাবা মার কথা মতো আমরা তাহলে বিয়েটা করেই ফেলি। এবং মা বলে দিয়েছিলেন যে বিয়ে তখনই করবে যখন আলাদা থাকার বন্দোবস্ত করতে পারবে। তো সেইটার আগে বন্দোবস্ত করতে হলো, এবং সেইটা করার পরে ঋদ্ধিমা আমাকে পরিষ্কার বলে দিয়েছিল যে দেখো, যতই আমাদের বাবা মারা জানুক আমাদের বিয়ে হচ্ছে, কথাবার্তা হয়ে গিয়ে থাকুক, তোমাকে কিন্তু আমায় অফিসিয়ালি প্রপোজ করতে হবে। তো তখন আমি তো মানে এইসব ব্যাপারে আমি এতটাই কাঁচা কাঁচা, হ্যাঁ, যে আমি বুঝতে পারছি না কিভাবে করব। তো তখন আমার মনে হয় যে আমরা যেহেতু রং মিলান্তি করতে করতে আমাদের প্রেম, এবং দার্জিলিং আমাদের জীবনে এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা রাখে, তো সেই কারণে ওকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেলাম। আর ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সামনে আমরা আমাদের দার্জিলিংয়ে প্রথম শটটা দিয়েছিলাম, ওই জায়গাটায় গিয়ে আংটি বার করে হাঁটু গেড়ে বসে, তুই তো মনে হয় জুতো ঠিক করবার জন্য নিচু হয়েছে, জুতো ঠিক করবার জন্য নিচু হয়ে ওটা বার করে দিয়েছে। আর ও এতটাই শক্ট হয়েছে, এক্সপেক্ট করেনি আর কি, কেঁদে ফেলেছে। ও হ্যাঁ না কিছুই বলছে না। আর ওখানে না আমি রিয়েলাইজ করছি কিছু লোক ঘুরে তাকাচ্ছে, কেউ হয়তো চিনতে পারছে না, যে প্লিজ হ্যাঁ না কিছু একটা বলো, প্লিজ তাড়াতাড়ি বলো। আমি হাঁটু গেড়ে বসে রয়েছি, বলছি ইয়েস ইয়েস ইয়েস। উফ, ওইটা তারপরে বিয়ে, তারপরে তো সবই জানো। এবং বিয়েটা তো আমাদের কাছে ছিল 7-8 দিনের একটা মহোৎসব। আচ্ছা, তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু কথা বল। প্রথমে শাশুড়িকে নিয়ে বল, তারপর মোহরদাকে নিয়ে বলবি। শ্বশুর শাশুড়িকে নিয়ে আই গট ভেরি লাকি। মানে সিরিয়াসলি এইরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার।
এবং আমার শাশুড়ি মাকে নিয়ে বলবো যে মায়ের মতোই ভালোবেসেছেন। এবং আহ, কোনো সময় এটা মনে হতে দেননি যে আমি জামাই, বা আমি রিধিমা বা ওমের থেকে আলাদা কিছু। অসম্ভব স্নেহ, অসম্ভব ভালোবাসা পেয়েছি। এবং ওই ওই একটাই আফসোস যে কিছু বড্ড করতে তাড়াতাড়ি পারলাম না, এবং অসময়ে। অসময়ে। এবং চেষ্টা করেছিলাম সবকিছুই, কিন্তু কিছুই হলো না। এবং ওই রিধিমার ওই ওই কান্না আমি আহ, সারা জীবনে হয়তো ভুলবো না। তো ওই ওই মাকে নিয়ে কথা বলতে গেলে ওটা চলেই আসে আর কি, কিন্তু এবং তার এমন আগে একটা সময় বন্ধুরাও পাশে দাঁড়াতে পারবে না, কোভিড। হ্যাঁ, মায়ের চলে যাওয়াটা ইজ ট্রমাটাইজিং। তবে ইয়েস, আই গট ভেরি লাকি, ভেরি লাকি। এত এত ভালোবাসা পেয়েছি শ্বশুর শাশুড়ি দুজনের থেকে। এবং শ্বশুরমশাইকে নিয়ে তো আর কি বলবো, উনি আমাদেরও ইকুয়ালি বন্ধু। হ্যাঁ, এবং বন্ধু এই কথাটা হুম। মানে এতটাই বন্ধু সুলভ অ্যাটিটিউড বাবার। মানে আমার তো ওনার সঙ্গে আলাপ হয়েছে এমন একটা সময়ে যখন উনি আমার শ্বশুরমশাই হবেন আমি জানি না। হুম। তো তখন থেকেই একটা অদ্ভুত একটা হৃদ্যতা, এবং সেখান থেকে একটা ফাইনালি আমাদের সম্পর্ক তৈরি হওয়ার পরে একটা আত্মীয়তা। হুম। এবং এত এত ভালোবাসা, এত ভালোবাসা পেয়েছি শ্বশুরমশাইয়ের কাছ থেকে যে ওই আবারও নিজের ছেলের মতো ভালোবাসেন। এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে এমন একটা বন্ধুত্ব যে সব মানে অনেক কিছু শেয়ার করা যায়, গল্প করা যায়। আমরা একসঙ্গে কতবার আড্ডা মেরেছি। তো অ্যাবসলিউটলি। বাবা ইজ আগেন হুম। খুব ভাগ্য করে পেয়েছি এরকম একজন শ্বশুরমশাই। হুম। সামনে কি কি কাজ আছে? রিলিজ রিলিজ আর করছিস কিরকম বুঝতে পারছি। এরপরে আহ, সায়ন্তনের একটা শুটিং শুরু করার কথা, হুম। সেটার এখন কথাবার্তা চলছে। ওটা একটা হইচইয়ের সিরিজ। আর অবন্তীদির একটা কাজ করছি, সেটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই ওটার নামটা বলছি না। ওটা একটা সিনেমা, আর ওটা খুব একটা ইন্টারেস্টিং। অবন্তী চক্রবর্তী খুব একটা ইন্টারেস্টিং কাজ করছেন। এবং অন্য একটা ছবি বানিয়েছে, হুম। সেইটা সেইটা তুই করেছি। আর প্রিয়াঙ্কা। হ্যাঁ, হুম। সেইটা আমাদের কাজ সে, এবার ডাবিংটা শুধু বাকি। হুম। আর এই আর আর কিছু পেন্ডিং রিলিজ আছে, মিস করছি। ও, সায়ন্তনের একটা ছবি করেছি অশনি বলে, হুম। সেই ছবিটা ডাবিংও হয়ে গেছে। ওটা কবে রিলিজ করবে সেটা দেখার। এবং সঙ্গে রয়েছে মিতিন মাসি। মিতিন মাসির ছবিটা করেছি, লেটেস্ট যে ছবিটা, সেইটাও কমপ্লিটলি রেডি, মানে আমাদের তরফ থেকে কাজ এস ডান। ডিরেক্টর অরিন্দম সিং। সেই ছবিটা কবে রিলিজ করবে এখন সেটা সুরিন্দর ফিল্মস বলতে পারবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আসন্ন কয়েকটা কাজ। আর তিনি তিনি ধীর ধীর চক্রবর্তী। সে তো মধ্যমণি এখন। এবং ফার্স্ট কি হলো যখন তুই ওকে প্রথম দেখলি বা প্রথম কোলে নিলি? ফার্স্ট এক্সপিরিয়েন্সটা বল। আমিও তো একই রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। সেই সেই ওই এক্সপিরিয়েন্সটা কেউ কি বলে বোঝাতে পারে? মানে আমি তো জানি না, আমি তখন আমার মেন্টাল স্টেট এমন ছিল, সবটাই কিরম একটা আহ, কি হচ্ছিল না হচ্ছিল পরিষ্কার মনে আছে। ওকে আমি প্রথম ওটির ভেতরেই প্রথম দেখলাম, এবং তারপরে ওকে আমায় কোলে ধরতে দিল এইটুকু একটা মানুষ। মানে এত এত ভয় করছিল ওকে কোলে ধরে যে যদি কিছু কিছু হয়, যদি বেশি জোরে ধরে ফেলি, এরকম একটা। এবং তারপরে রিয়েলাইজেশনটা যে আমার 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 এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতিটা মুহূর্তে নতুন কিছু। এখন হঠাৎ করে প্রচুর কথা বলতে শুরু করেছে। ওর জাস্ট 2 বছর বয়স হলো, প্রচুর কথা বলছে, মানে প্রপার সেন্টেন্স বলছে। মানে আমি আউটডোরে ছিলাম সেই তখন, ওর আমাদের ওর ওর ঘরে একটা বাল্ব বোধহয় ফিউজ হয়ে গেছে। হঠাৎ দেখছি আমাকে বলছে যে বাবা একটা লাইট জ্বলছে না, কি হবে? তুমি এত কিছু বলতে শিখলে কি করে? মানে এই তো একটা কথা কি দুটো কথা বলছিলে, এখন গুছিয়ে কথা বলতে আস্তে আস্তে শুরু করছে, এবং যা বলা হয় রিপিট করে দেয়, which is ডেঞ্জারাস। কি বলছি খুব সাবধানে থাকতে হয় ওর সামনে। এবং কি কি যে মানে একটা ওকে দেখলে একটা এত এত ভালোবাসা, এত স্নেহ বেরিয়ে আসে না ভেতর থেকে। তোর কি মনে হয় কি বদলে যায় ভিতরে, ইনেটলি, ইন্টারনালি? ইন্টারনালি একটা
একটা মানুষের দায়িত্ব, হুম, সেইটা আসার পরে হয়তো সে তো ধর মানে আজকের যুগে তুই ভাত কাপড়ের দায়িত্ব নিবি না রিধিমার, কিন্তু না, যখন কিন্তু বিয়ে রিধিমা করছিস আমাকে ছাড়াও শি ক্যান সার্ভাইভ, হুম, বাট ধীর তো সেলফ সাফিসিয়েন্ট হয়নি এখনো এতটাই। তো ওই জিনিসটা, আর আরেকটা জিনিস হয় যে আমি আগে যতটা বাচ্চা ভালোবাসতাম এখন তার থেকে অনেক বেশি বাচ্চা ভালোবাসি। এখন কোনো খবরে কোনো বাচ্চার কিছু হয়েছে পড়লে বা জানতে পারলে আগে যতটা খারাপ লাগতো এখন তার 5 গুণ 10 গুণ লাগছে, কারণ সবার মধ্যে আমি ধীরকে দেখতে পাচ্ছি। তো মানে ওই একটা ইননেট একটা ব্যাপার, একটা রিওয়ায়ারিং হয়ে যায় আর কি। ফ্লাইটে উঠে ওফ বাচ্চাটা কাঁদছে, আবার এখন মনে হয় আহারে বেচারা কাঁদছে, এরকম মানে ছোট ছোট জিনিস চেঞ্জ হয়ে যায় আর কি। এবং তার সঙ্গে আমার মানে কি অসম্ভব একটা স্নেহ, একটা ভালোবাসা ওকে দেখলেই, সেইটা সেইটা যে আছে ভেতরে এতটা পরিমাণে, সেইটা রিয়েলাইজেশন হয়। তাহলে তুই বলছিস তো আমরা তোকে এই ইন্টারনেটের স্পেসে বা কিছু একটা পডকাস্ট, বা ধর পডকাস্ট মানে তো ইন্টারভিউ শুধু নয়, একটা নিজের একটা কিছুতে দেখতে পেতে পারি, চান্স আছে? সম্ভব, ইয়েস। কিন্তু তোমার সঙ্গে এটা নিয়ে আমার আলোচনাও হয়েছে যে আমি আহ, একটা পডকাস্ট করেছিলাম এবং সেটা একটা ভালো সফল তো পপুলারিটি স্পটিফাইতে, গৌরব বলছি বলে। তো সেইটা এনিথিং দ্যাট আই ডু আই উড লাইক টু লিভ আপ টু দ্য প্রমিস। এবার সেটা খুব মুশকিল জানো তো, মানে সেইটা একটা অ্যাডেড বার্ডেন যে ভালো কিছু হতে হবে। তো সেইটা যেহেতু গ্যারেন্টি করতে পারবো না, ভালো কিছু হওয়াটা তো গ্যারেন্টি করতে পারে না কেউ, সেহেতু যেটা গ্যারেন্টি করতে পারবো সেটা হচ্ছে আমার হৃদয়ের কাছের কিছু, যেটা গৌরব বলছি ছিল, সেই রকম একটা কিছু আমি খুঁজে বার করে আমি সেইটা নিয়ে কাজ এগোতে করতে চাস। চাই। তো সেইটা যতক্ষণ না পাচ্ছি, কিছু সাজেশনস পাচ্ছি, তোমার থেকেও সাজেশন পেয়েছি, তো দেখি। তবে হ্যাঁ, আমি তোমার কথা বলবো এবং সোমকের কথা বলবো, ভীষণভাবে আমাকে তোমরা দুজন ভীষণ পুশ করেছো টু থিঙ্ক অ্যাবাউট দিস, এবং আমি সত্যি ভাবছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি কোথাও গিয়ে পরিচালনা করার কথাও ভাবছি। ওইটা আমার মানে পুনাতে থাকাকালীন ওই ইচ্ছেটা, এবং ওটাও মানে যেটা করব একটা ভালো কিছু দিয়ে শুরু করব, এইসব ভাবতে গিয়ে আর কি ব্যাপারটা হয়েও হচ্ছে না, ঝাঁপিয়ে পড়ার সাহস পাচ্ছি না, যেটাই হোক এখনো হয়ে ওঠেনি। তবে দ্যাট ইজ সামথিং আই রিয়েলি ওয়ান্ট টু ডু। তাহলে আপনারা শুনলেন গৌরব চক্রবর্তীর কথা। গৌরব চক্রবর্তী হয়তো কোনো একদিন নির্দেশনাতে আসতে পারেন, তার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো, কারণ উনি সত্যিই বলেছেন এবং উনি সেটা চিরকাল প্রমাণ করেছেন যে উনি যখন কিছু করেন তার পিছনে যথেষ্ট ভাবনা এবং কোয়ালিটি থাকে। আর উনি যেমন বললেন, আমি বাবার মতন হতে পারিনি, একটা প্রজন্ম আসবে যারা বলবে আমরা অনেক কিছু হয়েছে, আমরা গৌরবের মতন হতে পারিনি, গৌরব স্যারের মতো হতে পারিনি। তো আমাদের 50তম এপিসোড, সুবর্ণ জয়ন্তী, এরপরেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না। আর এই গেঞ্জি বংমেট বানিয়ে দিচ্ছে, কিনে নেবেন ওদের ওই ইন্টারনেট থেকে। নমস্কার।